কিছুটা এগিয়ে নিই, তারপর তোমাদের এক্সাম ডেট সম্পর্কে একটু কথা বলবো। 13ই নভেম্বর তোমাদের হাইকোর্টে এই যে কেসটা হচ্ছে তার একটা লিস্টিং ডেট আছে। ক্যাটের কোনো লিস্টিং ডেট নেই, কিন্তু হাইকোর্টে, দিল্লি হাইকোর্টের একটা লিস্টিং ডেট আছে, ঠিক আছে। এবং 13ই নভেম্বর অবধি কোনো প্রসেসে স্টে করা আছে, অর্থাৎ 13ই নভেম্বর অবধি মানে কোনো কিছু রেলওয়ে বোর্ড কোনো কিছু বার করতে পারবে না। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 17ই নভেম্বর হওয়াটা খুব চাপের ব্যাপার এক্সামিনেশান, ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়। বাট স্টিল আমি 17ই নভেম্বর ধরে তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যারা পার্সোনাল এসএমএস করেছো যারা নর্মাল এসএমএস করছো তাদের প্রত্যেককে আমি বলেছি 17ই নভেম্বর পরীক্ষা হবে। কেন? তার কারণ দেখো, প্রথম কথা তোমাদের স্টাডির যে ফ্লো সেটা বন্ধ হবে না, বজায় থাকবে, গেল 1 নম্বর। 2 নম্বর কথা কি, এটা হচ্ছে রেল অফিসিয়ালি যে 17ই নভেম্বরের নোটিশ বার করেছে সেটা কিন্তু রেল এখনও টার্ন ডাউন করেনি, অর্থাৎ সেটাকে ডিসকার্ড করেনি বা ডিলিট করেনি। সেই জন্য আমরাও 17ই নভেম্বর ধরেই চলবো, এখনও 17ই নভেম্বর ধরেই চলবো। যদিও লজিক্যালি এটা ইম্পসিবলই লাগছে, বাট 17ই নভেম্বর ধরেই আমরা চলবো, কারণ 13ই নভেম্বর তোমাদের ডেট ওখানে মেনশন করা আছে, ঠিক আছে। এবং এটা আমি পিডিএফটা পড়েছি বলেই তোমাদের অফিসিয়াল পিডিএফ পড়েছি, এবং সেটা হাইকোর্টের যে ওয়েবসাইট সেখানেও পাওয়া যাচ্ছে, সেই জন্যই আমি তোমাদের বলছি কথাটা, ঠিক আছে। চলো, আমি এতদিন বলিনি, এবার বলছি, মানে বুঝতে পারছো যে আমি কোনো কিছু 100% শিওর না হয়ে বলি না। বাট দেখা গেল যে আবার কোনো ইন্টারিম অর্ডার এলো, তাতে দেখা গেল 13 তারিখের ডেটটাকে খারিজ করে দেওয়া হলো এবং দিয়ে বলা হলো 17 তারিখ পরীক্ষা হবে। এটাও হাইকোর্ট করতে পারে, যে আদেশ দিচ্ছে সে আদেশ খণ্ডনও করতে পারে হাইকোর্ট, ঠিক আছে। চলো, তো যখন বস্তুটি অবতল দর্পণে মেরু থেকে ফোকাস, এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং খুব কনফিউশনাল প্রশ্ন, ঠিক আছে। দেখো একটা জিনিস বলি, এই হচ্ছে তোমাদের অবতল দর্পণ, এ হচ্ছে পি, এ হচ্ছে তোমাদের এফ, এ হচ্ছে তোমাদের সি। কোন কোন জায়গায় বস্তুকে বসানো যেতে পারে? 1 নম্বর পজিশন এখানে বসানো যেতে পারে, 2 নম্বর এফের মাথায় বসানো যেতে পারে, 3 নম্বর এফ আর সি এর মধ্যে বসানো যেতে পারে, 4 নম্বর সিতে বসানো যেতে পারে, 5 নম্বর বিয়ন্ড সিতে বসানো যেতে পারে, 6 নম্বর ইনফিনিটি অর্থাৎ অসীমে বসানো যেতে পারে। এই কেস হয় এই কটা, ঠিক আছে। এর মধ্যে আমরা যদি এফের এপাশে যাই তাহলে আমরা সব অসৎ প্রতিবিম্ব পাবো, আর এফকে ধরে যদি আমরা এদিকে যাই তাহলে আমরা সব কী পাবো? তাহলে আমরা সৎ প্রতিবিম্ব পাবো, ঠিক আছে। তাহলে আমরা কী পাবো? সৎ প্রতিবিম্ব পাবো। বড় কোণ অবধি যদি আমরা, দেখো এইগুলো ব্র্যাকেট করে দিচ্ছি, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, এইগুলোকে একটু মনে রাখবে, তাহলে পরীক্ষার সময় কোনো প্রবলেম হবে না। এফকে ধরে এদিকে আমরা সব বড় প্রতিবিম্ব পাবো, আর এদিক তার, এবার এফকে ধরে এদিকে মানে আমরা এদিকে যখন যাব তখন আমরা কি পাবো? সরি, একটু ভুল হলো, এফকে ধরে এদিকে নয়, 3 নম্বর অবধি আমরা বড় প্রতিবিম্ব পাবো। চলো আমি ওপরে লিখছি, তোমাদের সুবিধা হবে, 1 মিনিট। দেখো, সি থেকে এদিকে আমরা সব বড় পাবো, বড় প্রতিবিম্ব পাবো, তাহলে 3, 2 আর 1 আমরা বড় পাবো। 4 নম্বর আমাদের ধরবো না, 4 ছেড়ে এদিকে আমরা ছোট প্রতিবিম্ব পাবো, ঠিক আছে। আর 4 নম্বরে আমরা কেমন প্রতিবিম্ব পাবো? সমান প্রতিবিম্ব পাবো। 4 নম্বরে আমরা সমান প্রতিবিম্ব পাবো, বোঝা গেল? এই পার্টটা একটু মনে রাখবে, এদিকে গেলে বড়, এদিকে গেলে ছোট, 4 নম্বরে আমরা সমান। তো 3, 2, 1 আমরা বড় পাবো, 4 নম্বরে সমান পাবো, 5 আর 6 আমরা ছোটো প্রতিবিম্ব পাবো। কিন্তু এখানে দেখো এই প্রশ্নটাকে না খুবই ছোট করে ফেলা যায়। কীভাবে ছোট করে ফেলা যায়? একটা জিনিস খেয়াল করে, এখানে বলেছে যে আমাদের কি বলেছে দেখো, মেরু থেকে ফোকাস অর্থাৎ পি থেকে এফের দিকে আসতে বলছে। তো যত আমরা পি থেকে এফের দিকে আসব, ঠিক আছে, একমাত্র অসৎ প্রতিবিম্ব 1 নম্বরটাতেই উৎপন্ন হয়। পয়েন্ট টু বি নোটেড, 1 নম্বরই অসৎ প্রতিবিম্ব পাওয়া যায়। 2, 3, 4, 5, 6 বড় বা ছোট বা সমান যাই হোক না কেন সৎ প্রতিবিম্ব পাওয়া যায়। অবতল দর্পণ 3 টাইপের সৎ প্রতিবিম্ব তৈরি করে, একটা হচ্ছে বড়, 2 হচ্ছে ছোট, 3 হচ্ছে সমান। সমান তৈরি করে 4 নম্বরে, বড় তৈরি করে 2 নম্বর আর 3 নম্বরে, ছোট তৈরি করে 5 নম্বর আর 6 নম্বরে, ঠিক আছে। আর অসৎ কেবলমাত্র 1 নম্বরে তৈরি হয়। এইবার দেখো, আমরা জানি অবতল দর্পণ যে অসৎ প্রতিবিম্ব তৈরি করে সেটা বড় হয়, আর বড় প্রতিবিম্ব কোন দিকে উৎপন্ন হয়? ডান দিকে উৎপন্ন হয়। তো মনে রাখবে, ডান দিকে অবতল দর্পণ তার অসৎ প্রতিবিম্ব তৈরি করে। অবতল দর্পণের ঠিকু জিনিসটি কিন্তু এখানে সব বলা হয়ে যাচ্ছে। এবং এই ডান দিকে যখন তৈরি হয় তখন এটা বড় প্রতিবিম্ব তৈরি হয়, অসৎ প্রতিবিম্ব অলওয়েজ সোজা হয়, এটা আমরা সবাই জানি, ওই জন্য সোজা বা উল্টো আমি লিখছি না। এবার দেখো, এইদিকে গেলে অসৎ প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে। কিন্তু তুমি যত পি থেকে এফের দিকে সরাতে থাকবে, তত কিন্তু কী হবে, সেটা সৎ প্রতিবিম্ব উৎপন্ন হবে। তার মানে কাল্পনিক কেটে দাও, ঠিক আছে।
কারণ এই দুটো অ্যান্সার হবে না। কাল্পনিক মানে হচ্ছে অসৎ, বা ইংলিশে যাকে বলা হয় ভার্চুয়াল, ঠিক আছে, ইংলিশ কী বলা হয় ভার্চুয়াল। আর সৎ ইংরাজি হচ্ছে তোমাদের এখানে লিখে দিচ্ছি রিয়েল, ঠিক আছে, রিয়েল ইমেজ, বাস্তব ইমেজ। তো বাস্তব বাস্তব দুটি অ্যান্সার হবে, সি আর ডি তো এখানে কেটে প্রথমেই বেরিয়ে যাবে। এইবার দেখো কী অ্যান্সার হবে। এই জায়গাটা খুবই কনফিউজিং এই জায়গাটা। একটা জিনিস মাথায় রাখো, বলে দিই, একটা জিনিস মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু যেটা বলছি আমি, সেটা হচ্ছে যে সি এর পর থেকে ইমেজ এদিকে সরতে থাকে, কোন দিকে, পি এর দিকে সরতে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। সি থেকে ইনফ্যাক্ট মানে সিতে তো সিতেই উৎপন্ন হয়, সিতে রাখলে ইমেজ সিতেই উৎপন্ন হয়, কিন্তু সি এর পর থেকে মানে 5 নম্বর আর 6 নম্বর কেস যত আসবে তত ইমেজ পি এর দিকে সরতে থাকে, মানে পোল বা মেরুর দিকে সরতে থাকে, ঠিক আছে। এই পয়েন্ট একটু মাথায় রাখবে, ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু তুমি যত পি থেকে এফের দিকে যত নিয়ে যাবে, পি থেকে এফের দিকে যত তুমি কাকে নিয়ে যাবে, বস্তুকে নিয়ে যাবে, পয়েন্ট টু বি নোটেড, বস্তু যত পি থেকে এফের দিকে যাবে, ঠিক আছে, ইমেজ তত ঠিক আছে ইনফিনিটির দিকে সরতে থাকবে, অর্থাৎ অসীমের দিকে সরতে থাকবে, ইমেজ তত অসীমের দিকে সরতে থাকবে। এই দুটো এখানে এদিক ওদিক হয়, এই দুটো এদিক ওদিককে মনে রাখাটা দরকার, মানে এক্সেপশান হয়। বস্তুকে তুমি যত পি থেকে এফের দিকে সরাবে, ইমেজ তত অসীমের দিকে সরতে থাকে, ঠিক আছে। কেন, তুমি যখনই এফের ওপরে বস্তুকে রাখবে, দেখো 1 নম্বরে রাখলে কোন দিকে উৎপন্ন হচ্ছে, ডান দিকে উৎপন্ন হচ্ছে, যে 1 নম্বর কেস। কিন্তু তুমি যেই এফের ওপর রাখবে কোনো বস্তুকে, তখন সেটা উৎপন্ন হবে কোথায়, ইনফিনিটি থেকে উৎপন্ন হয়, ঠিক আছে। যখনই তুমি কোনো বস্তুকে এফের ওপর রাখবে তখন প্রতিবিম্ব কোথায় দেবে, ইনফিনিটিতে গিয়ে দেবে, মানে অসীমে গিয়ে দেবে। মানে পি থেকে তুমি যত সরাচ্ছ এফের দিকে তত ইমেজ তত অসীমের দিকে সরতে থাকছে, ঠিক আছে। অ্যান্সার বলবে কি, মেরু থেকে অসীমের দিকে সরতে থাকবে, এবং এটা বাস্তব এবং উল্টানো প্রতিবিম্ব হবে। সদ্বিম্ব অলওয়েজ উল্টানো হয়, ঠিক আছে। তো মেরু থেকে অসীম, বাস্তব এবং উল্টানো হবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে, ইয়েস আর নো বলো। কারণ এখানে দেখো কমপ্লিটলি মেরু আর ফোকাস বলেছে, এখানে কিন্তু বলেনি মেরু থেকে যত তুমি বিয়ন্ড সিতে যাবে, তাহলে অ্যান্সার অন্য হতো। কিন্তু মেরু আর ফোকাস এই দুটোর, এই 1 আর 2 কেসের মধ্যে সীমাবদ্ধ রাখছে। 1 থেকে যত আমরা এদিকে সরতে থাকবো, ফোকাসের দিকে সরবো, তত ইমেজ অসীমে গিয়ে উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি এখন এনসিইআরটি যেটা 2024-এর এনসিইআরটি আছে, 2024-25-এর, তারা বলছে যে আদৌ কোনো ইমেজ উৎপন্নই হয় না। দেখো লিটারেলি বুকিশ বা বইগত তথ্যগতভাবে উৎপন্ন হয়, কিন্তু এত দূরে গিয়ে উৎপন্ন হয় যে সেই ইমেজ পাওয়াটাই চাপের হয়। ওই জন্য এনসিইআরটি এখন বলছে যে নো ইমেজ ফরমেশন, ঠিক আছে। তোমরা যদি লেটেস্ট যদি তোমাদের কাছে ইংলিশ পিডিএফ থাকে, বা চাইলে তোমরা আমার এই কথা শোনার পরে সার্চ করতে পারো যে ইংলিশ পিডিএফ এনসিইআরটি, ইংলিশই সার্চ করতে হবে, বাংলা পাবে না। কেন তুমি বাংলা পাবে না, কারণ বাংলা সেই 2018 বা 2022-এর বই, পুরনো বই, ত্রিপুরা বই তোমরা পড়ছো, ওখানে কোনো আপডেট আসবে না, ওখানে কোনো আপডেট আসবেই না। এই ইংলিশ বইয়ের আপডেট কবে আসবে, এই ইংলিশ বইয়ের আপডেট যবে ত্রিপুরা বোর্ড চেঞ্জ করবে ওরের বই, তবে আসবে। কারণ এনসিইআরটির দায় নেই যে ত্রিপুরা বোর্ডের ওপর দায় চাপানো, কারণ ত্রিপুরা বোর্ড এনসিইআরটির অন্তর্গত নয়। ত্রিপুরা বোর্ড এনসিইআরটিকে ফলো করে, ওদের বইগুলোকে কপি করে, ওখান থেকে একটা স্পেশাল অর্ডার কপি নেয় যে ভাই আপনার বই আমরা কিন্তু ফলো করব, আপনার কপিটা আমরা বাংলায় করবো। এনসিইআরটি অর্ডার দেয়, ওরা করে। যতক্ষণ ত্রিপুরা বোর্ড ওই চেঞ্জ করবে ততক্ষণ পর্যন্ত, তত বছর অবধি ওই সেম তোমাদের পড়তে থাকবে। আর জানো তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এদের অবস্থা, বই আপডেট খুব কমই হয়, ঠিক আছে। তো 5 বছর পরে গিয়েও, এর পরে আবার যখন গ্রুপ ডি হবে, যদি ভগবান না করুক 5 বছর পরে যদি আবার গ্রুপ ডি হয়, বলেছে তো প্রতি বছর হবে, যদি বাই চান্স হয় 5 বছর পর দেখবে আবার এই একই বাংলা বই তুমি একই জিনিস পাবে। সেই জন্য এনসিইআরটি আপডেট হয়, বাট ওর কপি আপডেট হয় না, রিজনাল কপিগুলো আপডেট হয় না। ওই জন্য খুব সাংঘাতিক জিনিস, কিন্তু ওই জন্য একটু ভেবে পড়বে। যাই হোক, যেটা আমি তোমাদের বলছি, যে কী বললাম সেটা হচ্ছে যে অ্যান্সার তোমাদের হবে কি, মেরু থেকে অসীমের দিকে সরতে থাকবে। কে সরতে থাকবে, প্রতিচ্ছবি বা ইমেজ সরতে থাকবে, আর ইমেজ অলওয়েজ বাস্তব এবং উল্টানো হবে। ক্লিয়ার, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। খুব স্পিডে পড়েই দিই তোমাদের, ঠিক আছে। বলছে একটি অবতল দর্পণ একটি বাস্তব উল্টানো এবং একই আকারের প্রতিছবি তৈরি করে। বস্তুটিকে কোথায় রাখা হয়েছে, দেখো একই আকারের বলেছে, তার মানে সিতে উৎপন্ন হবে, তো বক্রতা কেন্দ্রে। চলো পরেরটা, চলো। আমি চাইলে তোমাদের এই 20 থেকে 30টা প্রশ্ন 15 মিনিটে করাতে পারি, তারও কমে করাতে পারি ইনফ্যাক্ট, কারণ সলিউশন বলে দিয়ে চলে যাবো, যেমনটা আগের বার করলাম, এই 47 জায়গায় করলাম, ওরকম পড়বো, অ্যান্সার করবো, চলে যাবে, যাবো, ঠিক আছে। তো এই স্পিডটা তোমাদেরও দরকার, কিন্তু মাথায় রাখবে। বলছে উল্টানো বড় প্রতিচ্ছবি পাওয়ার জন্য বস্তুকে কোথায় রাখতে হবে। বলছে অবতল দর্পণের অসীমে, একদমই নয়, কারণ দেখতে পাচ্ছ উল্টানো এবং বড়, আচ্ছা উল্টানো এবং বড়, হ্যাঁ অবতল দর্পণ অসীমে রাখা যেতে পারে। দেখো উত্তল দর্পণগুলো আগে কাটো, কারণ উত্তল দর্পণ উল্টানো প্রতিচ্ছবি দেয়ই না, তাহলে কেটে বেরিয়ে গেল। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে, দেখো সি আর এফের মাঝখানে তুমি যদি রাখো, সি আর এফের মাঝখানে, আমি তোমাদের 3টে পয়েন্ট, দেখো তোমাদের বোঝাতে গেলে সময় লাগে, পি, এফ আর সি,
যদি কোন কোন ক্ষেত্রে বড় প্রতিচ্ছবি দেয় একটু আগে কেন বলে দিলাম এই গ্রাফটা, আমি কি বললাম যে 1 নম্বর কেস, 2 নম্বর কেস আর 3 নম্বর কেস, এই 3টে কেসে বড় প্রতিচ্ছবি দেয়, 3টে কেসে বড় দেয়, এতে গেলে সমান, এদিকে গেলে ছোট। তাহলে এই গ্রাফটা কেন মনে রাখতে বলছি, পড়ছে প্রশ্ন, তাহলে সি আর এফ এর মাঝখানে রাখলেই তো বড় প্রতিচ্ছবি দেবে, তো অ্যান্সার উইল বি এস। এইটা আমি দেখে অ্যান্সার করতে পারতাম, বাট তোমাদের বোঝালাম তাই। অসীমে রাখলে কী হয়, ইনফিনিটি রাখলে এফে গিয়ে প্রতিচ্ছবি তৈরি হয়, আর এদিকে যত আমরা সি এর এপাশে যাবো তত ছোট হবে, এখানে গেলে ছোট প্রতিবিম্ব তৈরি হবে। তো এখানে তো কোশ্চেন তো বড় বলেছে, তো এই জন্য এটা অ্যান্সার হবে না। ঠিক আছে, অ্যান্সার কোনটা হবে, সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আর উত্তল দর্পণ তো উল্টানো প্রতিবিম্ব তৈরি করে না, উত্তল দর্পণ কী তৈরি করে, উত্তল দর্পণ কেমন প্রতিচ্ছবি তৈরি করে সবাই জানি আমরা, অসৎ এবং ছোট এবং সোজা। ঠিক আছে, চলো পরেরটা। অবতল দর্পণ দ্বারা যখন বস্তুটি বক্রতার কেন্দ্রে রাখা হয় তখন প্রতিচ্ছবির প্রকৃতি কীরকম, বক্রতা কেন্দ্র মানে কি, সিতে রাখা হচ্ছে, তাহলে একই আকারের হবে, বাস্তব হবে এবং উল্টানো হবে। কোথায় আছে বাস্তব এবং উল্টানো, তো দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরেরটায় কি বলেছে দেখো, একটি গোলাকার দর্পণ সোজা এবং ক্ষুদ্র প্রতিচ্ছবি তৈরি করে, সোজা এবং ক্ষুদ্র তার মানে উত্তল দর্পণ হবে। তো অ্যান্সার কী হবে তোমাদের, দর্পণটি অবতল হবে না, দর্পণটি একটি কাল্পনিক প্রতিচ্ছবি তৈরি করে, কাল্পনিক প্রতিচ্ছবি তৈরি করে, কারণ সোজা প্রতিচ্ছবি অসৎ হয়, আর অসৎকে গুগল কাল্পনিক বলে, কারণ এর ইংলিশ হচ্ছে ভার্চুয়াল, ভার্চুয়াল মানে কাল্পনিক, সেই জন্য বলে। এটা অ্যান্সার হবে। দর্পণে ফোকাল দৈর্ঘ্য ধনাত্মক, ইয়েস উত্তল দর্পণে ফোকাল দৈর্ঘ্য ধনাত্মক হয়, তো বি আর সি এখানে কারেক্ট হবে। কতক্ষণ লাগছে বলো করতে, পরেরটা চলো। আমি এত স্পিডে করালে অনেকে আবার রেগে যাবে, বলবে যে স্যার আপনি এত বোঝাচ্ছেন না, অ্যান্সার করে দিয়ে চলে যাচ্ছেন। কোথায় অ্যান্সার করে দিয়ে চলে যাচ্ছি, যে বুঝছে সে ঠিক বুঝে যাচ্ছে যে আমি কী বলতে চাইছি, তোমার বেসিক ক্লিয়ার নেই, ওই জন্য তোমার বেশি এক্সপ্লেনেশন দরকার হচ্ছে। তোমার কি মনে হয় যে যদি 1 মাস পরেও পরীক্ষা হয় তুমি এমন একটা স্টেজে তোমার দাঁড়িয়ে থাকা উচিত যেখানে তোমার হ্যাভক এক্সপ্লেনেশন এইসব কোশ্চেন্সের দরকার হবে? এইসব কোশ্চেন্স তো কিছুই না, এগুলো তো অনেকটা সেই হাতে ধুলো নিয়ে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার এই কোশ্চেন্সগুলো। ঠিক আছে, কি বলেছে দেখো, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 24 সেমি, অবতল দর্পণ বলেছে তো ফোকাস দৈর্ঘ্য মাইনাস হবে, গেল। নতুন কার্টেশিয়ান চিহ্ন অনুযায়ী মানে অ্যাজ পার নিউ কার্টেশিয়ান রুলস অনুযায়ী বক্রতা কেন্দ্র কোথায় অবস্থান করবে, 24-এর ডবল হবে এবং মাইনাসে থাকবে 48, হয়ে গেল। পরেরটা চলো। এই প্রশ্নগুলো সোজা বেসিক্যালি, ঠিক আছে, তো এই প্রশ্নগুলোকে অ্যাটলিস্ট তোমার কিন্তু 2 সেকেন্ডে বেশি টাইম লাগার কথা না। 16 বলেছে ফোকাস দৈর্ঘ্য, বক্রতা কেন্দ্র মেরু থেকে কত দূরে অবস্থান করবে, 32, -32 হবে, যদি না থাকে তো প্লাসেই দাগিয়ে দিয়ে তুমি চলে আসবে। ঠিক আছে, অ্যান্সার মাইনাস হবে, কারণ মেরু হচ্ছে -16, এটা তোমাদের মাইনাস অ্যান্সার করবে, কিন্তু মাইনাস অ্যান্সার নেই তো এটাই অ্যান্সার হয়ে চলে আসবে। যদি মাইনাস থাকতো +32 যদি অপশানে থাকে, আর -32 যদি অপশানে থাকে, +32 কেটে যাবে, -32 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার তখন। চলো পরেরটায় কি বলেছে দেখো, একটি গাছ উত্তল দর্পণের সামনে 10 মিটার দূরে আছে, তার মানে বস্তু দাঁড়িয়ে আছে 10 মিটার দূরে, বস্তু দূরত্ব অর্থাৎ ইউ কত আমাদের 10 মাইনাস হয়। ফোকাস দৈর্ঘ্য এফ, অবতল দর্পণে উত্তল বলেছে আচ্ছা, তো প্লাস হবে 2.5, 2.5কে একটা কাজ করো, 2.5 মানে কি, 2.5 হচ্ছে 5-এর হাফ, তো 5/2 সেন্টিমিটার লিখে দেবে, পজিটিভ হবে, কারণ এখানে উত্তল দর্পণ বলেছে, এর প্রতিচ্ছবি কোথায় গঠিত হবে। ঠিক আছে, তো চলো একটা কাজ করা যাক। দেখো এইটা আমাদের আমরা জানি 1/v + 1/u = 1/f। ঠিক আছে, এবার দেখো 1/v, পয়েন্ট টু বি নোটেড, 1/v, 1/v মানে কি, 1/v মানে হচ্ছে সেটাই তো বার করতে বলেছে, তো 1/v বেরোবে, প্লাস 1/u, দেখো 1/10 হবে, তো এটা আমাদের নেগেটিভ হয়ে যাবে, এটাও কিন্তু 10 সেকেন্ডে করা যায়, আমি তোমাদের ধরে বোঝাচ্ছি বলে হয়তো সময় লাগছে। আর এটা কী হবে, এটা উল্টে যাবে, তো 2/5 দাঁড়াবে এখানে। এবার কী হবে, 1/v 2/5 প্লাস 1/10 মানে 10 দাঁড়াবে, তো 5 2 2 4, এখানে 10 মানে 1, তো 5-এর 10 মানে 2, কোথায় আছে এই 1/2, 1/2 মানে 1/v = 1/2, তো v এর বদলে কী হবে 2। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় হবে, দর্পণের পিছনে 2 মিটার। তোমরা বললে দর্পণের পিছনে কেন, দেখো সামনেগুলো সব কাটবে, এটা তো পিছনে আছে, কেন এটা হবে না এটাও বলে দিচ্ছি, সামনেগুলো সব কেটে যাবে। সামনেগুলো কেন কেটে যাবে, কারণ দেখো আমরা জানি সৎ বিম্ব সামনে উৎপন্ন হয়, আর উত্তল দর্পণ অলওয়েজ অসৎ প্রতিবিম্ব তৈরি করে, অসৎ প্রতিবিম্ব অলওয়েজ পিছনে উৎপন্ন দর্পণে। পিছনে বলতে কি, যদি এটা উত্তল দর্পণ হয় রাইট সাইডকে বলা হয় পিছন, ঠিক আছে, আর লেফট সাইডকে বলা হয় সামনে। ক্লিয়ার? অতএব এইটা যদি আমাদের উত্তল দর্পণ হয়, উত্তল দর্পণের পিছন হচ্ছে এইটা, সামনে হচ্ছে এইটা, তো কারেক্ট অ্যান্সার কী হবে এখানে, দর্পণের পিছনে, আর 2 বেরিয়েছে বলে 2 মিটার।
আচ্ছা, তোমাদের কি মনে হয় না যে এই কোশ্চেন্সটাকে আমরা এই অঙ্কটাকে সলভ না করে করতে পারতাম? যদি আমি বলি হ্যাঁ করতে পারতে তোমরা, তোমরা স্যার কী করে করতে পারতাম একটু চলো দেখি দেওয়া যাক। উত্তল দর্পণের আমরা জানি যে এইটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ, দিস ইজ আওয়ার উত্তল দর্পণ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের উত্তল দর্পণ। উত্তল দর্পণ সম্পর্কে স্টুডেন্টের একটু কম পড়া থাকে, অবতল দর্পণ সম্পর্কে তো ভালোই পড়া থাকে, উত্তল দর্পণ একটু কম পড়া থাকে, যে কারণে একটু অসুবিধা হয়, ঠিক আছে? যদিও এই কোশ্চেনটাকে মনে হয় না এইটুকু একটু করতেই হবে হয়তো লাস্টের দিকে, কারণ এখানে দুটোই প্রায় সেম সেম ভ্যালু দিয়েছে। দেখো আমি তবু বলে দিচ্ছি, যদি থাকতো তাহলে কী করে করতে, হয়তো দেখা গেলে এমন ভ্যালু পেয়ে গেলে তখন এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে। দেখো আমরা জানি কোনো বস্তুকে উত্তল দর্পণে কোথায় কোথায় রাখা যায়। এইটা হচ্ছে আমাদের পোল, P4 পোল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের P4 পোল, ঠিক আছে? এদিকে আমাদের থাকে এফ, পি থেকে এফ এর ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের এফ, ধরো না এটা হচ্ছে আমাদের এফ, ঠিক আছে? তার এপাশে আছে কি আমাদের সি আছে, ওকে? তুমি পয়েন্ট টু বি নোটেড, তুমি অবজেক্টের পজিশান কোথায় করতে পারো? দেখো তুমি যদি পি থেকে ইনফিনিটি অর্থাৎ এখান থেকে এদিকে যে কোনো জায়গায়, কারণ এর দেখো এর তো এদিকে নেই, এর এদিকে কিন্তু এই পি এফ ইত্যাদি নেই, এর এদিকে অর্থাৎ রাইট সাইডেই আছে সব। তার মানে আমরা ধরতে পারি এদিকে যখন কিছু নেই তখন আমরা যে কোনো জায়গায় বসাই পি থেকে এফ ইনফিনিটি, পি থেকে ধরো এই আই মানে ইনফিনিটি, এর মাঝখানে যে কোনো জায়গায় তুমি বস্তুকে রাখতে পারো, এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, এনিওয়্যার, 1 2 3 এই তিনটে পজিশনে যে কোনো জায়গায় রাখো, যে কোনো জায়গায় রাখতে পারো। আমি শুধু তিনটেই বলছি না, আরও যে কোনো জায়গায় রাখতে পারো, কিন্তু পি আর ইনফিনিটির মাঝখানে কোথাও থাকতে হবে, অর্থাৎ পোল আর অসীমের মাঝখানে কোথাও থাকতে হবে, মাঝখানে এনিওয়্যার, এনিওয়্যার যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে? যখন ইমেজ তৈরি হয় তখন সেটা কোথায় তৈরি হয় জানো? পি আর এফ এর মাঝখানে, মানে এরম জায়গায় তৈরি হবে, পি আর এফ এর মাঝখানে, ঠিক আছে? পি আর এফ এর মাঝখানে এইরকম জায়গায় তোমার ইমেজ তৈরি হবে, পি আর এফ এর মাঝখানে, এবং সেটা ক্ষুদ্র হবে। দেখো আমি এগুলো থেকে এটাকে একটু ক্ষুদ্রই এঁকেছি, এবং সেটা কী হবে? অসৎ হবে, ঠিক আছে? অসৎ হবে এবং ক্ষুদ্র হবে, অর্থাৎ ভার্চুয়াল অ্যান্ড ডিমিনিশড বা স্মল বলতে পারো, অসৎ এবং ক্ষুদ্র হবে। এইটুকু পার্ট তোমার মাথায় ঢুকলো যে আমি পোল থেকে ইনফিনিটি, কারণ এদিকে তো এর কোনো ইন্ডিকেশানই নেই যে পোল আর এফের মাঝখানে ইত্যাদি ইত্যাদি, এগুলো তো অবতল দর্পণে ছিল, কারণ অবতল দর্পণে লেফট সাইডে এগুলো পড়ে, রাইট সাইডে উত্তল দর্পণে কিছুই সবই পড়ে, লেফট সাইডে কিছুই পড়ে না। তো আমরা পি থেকে আই এরকম ধরে নিই, পি থেকে আয়ের মাঝখানে কোথাও রাখলে, তুমি যদি পি থেকে আয়ের মাঝখানে কোথাও রাখো তাহলে কী হবে? সেটা পোল এবং ফোকাসের মাঝখানে প্রতিবিম্ব উৎপন্ন হবে। পোল থেকে ফোকাসের দূরত্ব কতটা? ফোকাস দূরত্বই হচ্ছে সেই দূরত্ব 2.5। তার মানে যা তৈরি হোক না কেন, যে কোনো ইমেজ তৈরি হবে না কেন, ঠিক আছে? যে কোনো কী বললাম, যে কোনো ইমেজ তৈরি হোক না কেন সেটা 2.5-এর মাঝে কোথাও উৎপন্ন হবে, অর্থাৎ যে ভ্যালুটা দেবে সেটা 2.5-এর থেকে কম আসতে হবে। দেখো এখানে সবকটা ভ্যালু 2.5-এর কম আছে, ওই জন্য তোমাকে একটু অঙ্কটা করতে হবে। দেখা গেল পরীক্ষার সময় এটা 2 দিল, এটা 1.25 দিল, এটা 2 দিল, এটা দেখা গেলো 4 দিয়ে দিয়েছিল, তখন এটা এমনি আমার কেটে বেরিয়ে যেত, ঠিক আছে? পিছনে পিছনে তো থাকতো, সামনে সামনে তো এমনি কেটে গেছে, পিছনে পিছনের মধ্যে কনফিউশন হলেও আমি যদি 4 থাকতাম এটাকে ইজিলি কেটে দিতে পারতাম, কারণ আমি কি বলেছি যে পি আর এফ এর মাঝখানে, আর পি আর এফ এর তো ডিস্ট্যান্সই তো 2.5, তো 2.5-এর কমে কোথাও প্রতিবিম্ব তৈরি হবে। এরকম যদি 4 মিটার থাকতো এখানে তাহলে আমরা এটাকে ইমিডিয়েটলি কেটে দিতাম। যেহেতু 4 মিটার নেই সেহেতু এক্সামিনার চেয়েছে অঙ্কটাকে আমরা একটু পারফর্ম করি, এটাও ইজি অঙ্কই আছে, তো পারফর্ম করলে বেরিয়ে যাবে। বুঝতে পারলাম? এবার আরেকটা প্রশ্ন আছে, আরেকটা তো জায়গা আছে যেখানে রাখা যেতে পারে, কোথায় বলো তো? আইতে, অর্থাৎ ইনফিনিটিতে। যখন কোনো বস্তুকে তুমি আইতে বসাবে তখন ইমেজ যেটা উৎপন্ন হয় সেটা এফে গিয়ে উৎপন্ন হবে। আইতে বসালে এফে উৎপন্ন হয়, অলওয়েজ মাথায় রাখবে। ইনফিনিটিতে বসালে এফে গিয়ে প্রতিবিম্ব উৎপন্ন হয়, আর এফে বসালে ইনফিনিটিতে গিয়ে প্রতিবিম্ব উৎপন্ন হয়, ঠিক আছে? এটা অবতল উত্তল দুটো ক্ষেত্রেই সত্য। আইতে বসালে এফে, এফে বসালে আইতে, এই জিনিসটা একটু মাথায় রাখবে। এটা দিয়েও কিন্তু রেল অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়। পরেরটা চলো, কী প্রশ্ন দিয়েছে দেখো, বলেছে একটি বস্তু 30 সেমি দূরে অবতল দর্পণের সামনে রাখা আছে, ফোকাস দৈর্ঘ্য 10 সেমি, প্রতিচ্ছবি কোথায় উৎপন্ন হবে? 30 সেমি দূরে মানে পি আর এফের মাঝখানে কোথাও তোমাদের প্রতিবিম্ব উৎপন্ন হবে, ঠিক আছে? তো অর্থাৎ 10 সেমির কম হবে অ্যান্সার, অ্যান্সার কিন্তু 10 সেমির কম হবে। তো 20 সেমি কি হবে? হবে না। 10 থেকে 20 সেমি কি হবে? হবে না। 20 সেমি অসীমের মধ্যে হবে না, অ্যান্সার কী হবে? এইটা দেখো আমরা কিন্তু এবারে অঙ্ক না করেই বার করলাম। তাহলে আগের বারের যে কনসেপ্ট বললাম সেটা দেখো এখানে কেটে গেল। এবার যারা যারা অঙ্ক করতে যাবে তাদের টাইম নষ্ট হবে। আমি আবারও বলে দিই, ভালো করে শোনো এই কনসেপ্টটা, অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি তোমাদের তার জন্য। এই হচ্ছে ধরো আমাদের উত্তল দর্পণ আছে, ঠিক আছে? আর আমরা কি করেছি, আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই জায়গায় আমাদের পি আছে,
এই জায়গায় আমাদের এফ আছে, সব এদিকে যায়। এবং এই ডিস্ট্যান্সটা কত? এই ডিস্ট্যান্সটা হচ্ছে 10 সেন্টিমিটার এখানে বলা আছে। দিস ডিস্ট্যান্স উইল বি 10 সেন্টিমিটার এখানে বলা আছে। বস্তুকে কোথায় রেখেছ? পি থেকে ইনফিনিটির মাঝখানে কোথাও বস্তুকে রাখো। ইনফিনিটি মানে কি? ইনফিনিটি এর ক্ষেত্রে কখনো যখন 1000 মিটার, তারপরে 2000 মিটার, 3000 মিটার হবে তখন আমরা ইনফিনিটি বলে কনসিডার করবো। 10 সেমি এখানে 30 সেমি রাখা হয়েছে, মানে এরকম জায়গায় কোথাও বস্তুকে রাখা হয়েছে। ধরে নাও এরকম জায়গায় কোথাও বস্তুকে রাখা হয়েছে, পি থেকে 30 সেন্টিমিটার দূরে এরকম জায়গায় কোথাও বস্তুকে রাখা হয়েছে। ঠিক আছে, তো প্রতিবিম্ব যেটা উৎপন্ন হবে এই পিকে 0 ধরে নিতে হয়। আমি তোমাদের বলেছিলাম আগের দিন যে পি হচ্ছে স্টার্টিং, তো পিকে 0 0 ধরা হয়। তো 0 থেকে 10 সেমির মধ্যে কোথাও উৎপন্ন হবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। বোঝা গেল? তাহলে দেখো কত ইজিলি আমরা অ্যান্সার করতে পারি ওই কনসেপ্ট ধরে। এবার যদি তুমি করতেই চাও তাহলে দেখো এখানে তোমাদের ইউ কত বলেছে? ইউ বলেছে আমাদের -30, ভি আমাদের তো বার করতে বলেছে, আর এফ আমাদের বলে দিয়েছে +10, কারণ উত্তল দর্পণ আছে। তো 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। তো 1/u কত আমাদের? -1/30 প্লাস 1/v, 1/f কত আমাদের? 1/10। এটা যদি এদিকে যায়, আমি এখানে একেবারে করে দিচ্ছি, এটা তোমাদের কী হবে? প্লাস 1/30 হয়ে এখানে যাবে। এখান থেকে কী দেখতে পাচ্ছি? 30। তো দেখতে পাচ্ছ 10 দিয়ে যদি করি তাহলে 3 আর 1, তার মানে 3 আর 1 4। 4 দিয়ে এটাকে যদি তুমি কাটো তাহলে 4 7 28, মানে 7.5 হবে তোমাদের অ্যান্সার। তো 7.5 তো 10-এর কম, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অ্যান্সার উইল বি দিস। ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্ন। এরকম কনসেপ্ট কিন্তু অবতল দর্পণে ব্যবহার করা যায়। ঠিক আছে, দেখো কি বলেছে, যদি এখানে হয় তো করবো আমরা। অবতল দর্পণে তোমাদের কি বলেছে দেখো, বলেছে যে অবতল দর্পণের সামনে 36 সেমি দূরে একটি বস্তু রাখা আছে। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের অবতল দর্পণ। ঠিক আছে, এই অবতল দর্পণে, আচ্ছা এরকম হিজিবিজি না করে ডাইরেক্ট করি, কেন বলো তো? ঘটনা হচ্ছে এটা, সেটা হচ্ছে তোমাদের যখন বোঝাবো না তখন এত হিজিবিজি করলে তোমাদেরও অসুবিধা হবে, আমারও করতে অসুবিধা হবে। এ হচ্ছে তোমাদের অবতল দর্পণ ধরে নাও। ঠিক আছে, অবতল দর্পণে কী জানি আমরা এদিকে থাকে, এইটা যদি তো আমাদের পি হয়, এটা আমাদের ধরে নাও এফ, এটা আমাদের ধরে নাও সি। তো 36 সেমি দূরে একটা বস্তুকে রাখা হয়েছে। ফোকাস দৈর্ঘ্য কত? 18। ফোকাস দৈর্ঘ্য কত? 18। তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের 18, আর 36 সেমি দূরে, তার মানে এই ডিস্ট্যান্সে রাখা হয়েছে। অর্থাৎ এইটা হচ্ছে 36। তার মানে কোথায় রাখা হয়েছে? পয়েন্ট টু বি নোটেড, কোথায় রাখা হয়েছে? সি এর ওপরে রাখা হয়েছে। সি এর ওপরে রাখা হয়েছে, তাই না? তাই সি এর ওপরে যদি কোনো বস্তুকে রাখো, প্রতিবিম্ব তো সিতেই উৎপন্ন হয়। তো কারেক্ট অ্যান্সার কী হবে? দর্পণের, আচ্ছা একটা জিনিস দেখো, এখানে বলে যে দর্পণের সামনে মানে রাইট সাইডে 36 সেমি নাকি লেফট সাইডে 36 সেমি। অ্যান্সার আমাদের কিন্তু সামনে কখনোই হবে না, যা হবে পিছনে। অ্যান্সার কী হবে? এইটা আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা সরি, একটু উল্টো বলেছি আমি, পিছনেগুলো কখনোই অ্যান্সার হবে না। কেন? কারণ আমরা জানি দর্পণের সামনে মানে হচ্ছে রাইট সাইড, সরি সামনে মানে হচ্ছে লেফট সাইড। পয়েন্ট টু বি নোটেড, সামনে মানে হচ্ছে লেফট সাইড। ঠিক আছে, আর পিছনে মানে হচ্ছে রাইট সাইড। পিছনে মানে হচ্ছে কি? এটা রাইট সাইড। ঠিক আছে, সো রাইট সাইডে আমরা জানি অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, লেফট সাইডে আমাদের সৎ প্রতিবিম্ব তৈরি হয়, আর সিতে আমরা জানি সৎ তৈরি হয়। তো লেফট সাইড মানে কি? লেফট সাইড মানে হচ্ছে সামনে। সো অ্যান্সার আমাদের কী হবে? সামনে 36 সেমি। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো একটাও কিন্তু অ্যান্সার আমাদের হবে না। এটা দেখো আমরা না করেই কিন্তু বার করলাম। তোমরা চাইলে অঙ্ক করতে পারো, একই অ্যান্সার আসবে। চলো পরেরটাতে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, একটি বস্তু 0.5 মিটার দূরত্বে একটি অভিসারী দর্পণ, অভিসারী মানে হচ্ছে কনভার্জিং, আর কনভার্জ কথার মানে হচ্ছে একটা বিন্দুতে মিলিতকারী। অর্থাৎ কে করতে পারে সেটা? সেটা করতে পারে অবতল দর্পণ। অবতল দর্পণকে কিন্তু অভিসারী দর্পণও বলা হয়, এটা মনে রাখবে, কারণ ও একটা বিন্দুতে কনভার্জ করতে পারে। সব ক্ষেত্রে নয়, বাট 99.99% ক্ষেত্রে করতে পারে। ঠিক আছে, তো বলেছিলাম যে কোন ক্ষেত্রে করতে পারে না, কোথায় করা আছে এটা, যে কোন ক্ষেত্রে করা যায় না। পার্ট 1-এ আমি তোমাদের করিয়েছিলাম, পার্ট 1। তো আমি বলবো তোমরা পার্ট 1-এর ভিডিও দেখে তবে এই পার্ট 3 ভিডিও দেখো। ঠিক আছে, ফ্রিতেই আছে, চিন্তা করার কারণে। পার্ট 1-এ আমি বলেছিলাম যে অবতল দর্পণ কখন অভিসারী দর্পণ হিসেবে কাজ করে না, কখন সেটা অপসারী দর্পণ হিসেবে কাজ করে, এটা তোমাদের আমি বলেছিলাম। ঠিক আছে, একটাই কেস আছে। যাই হোক, চলো 0.5 মিটার দূরত্বে একটি অভিসারী দর্পণের সামনে রাখা হয়েছে। ঠিক আছে, তার মানে দেখো 0.5 মিটার দূরত্ব রাখা হয়েছে, তো 0.5টা কী হবে আমাদের? -0.5 হবে। এটা হচ্ছে আমাদের ইউ হবে। ইউ আমাদের কী হবে? -0.5। -0.5 মানে কি? -হাফ। ঠিক আছে, তো ভি এর ভ্যালু কি? ভি এর ভ্যালু মনে হচ্ছে এখানে বার করতে বলেছে নাকি? না, ভি এর ভ্যালু এখানে বার করতে পারি, ভিও দেওয়া নেই এখানে। আচ্ছা, আর কি দেওয়া আছে দেখি? এফ দেওয়া আছে, এফ দেওয়া আছে। আচ্ছা, এফটাকে চলো ছোটো হাতে লিখি আমি। এফ দেওয়া আছে, এফ কত দেওয়া আছে? -0.2, যেহেতু এটা অবতল দর্পণ, সো -0.2 হবে, মানে কি 1/5 হবে, মানে নেগেটিভ হবে। তো এই দুটো দিয়ে আমরা ভি বার করে নেবো, 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এখান থেকে কী পাচ্ছি?
-1/2 তোমাদের +1/v, কারণ v এর মান কী হবে আমাদের জানা নেই, ওই জন্য আমরা এখানে কিছু করব না, ঠিক আছে। 1/f, 1/f আমাদের কত বলেছে -1/5। তো এই পার্টটা এদিকে উড়ে এসে জুড়ে বসবে, তো এখানে আমাদের যখন যাবে এটা প্লাসে হয়ে যাবে 1/2। এখান থেকে আমরা কী পাচ্ছি 10, তো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, এটা পাচ্ছি আমরা 2 5 10। তো এখানে আমাদের কী আসছে 3/10 আমাদের আসছে, তাই না, এবং এটা প্লাসে আছে, আমার একটা অসৎ প্রতিবিম্ব তৈরি করছে 3/10, মানে এটা একটা অসৎ প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে। দেখি বস্তুটাকে 5 সেমি দূরে রাখা হয়েছে, ফোকাস দৈর্ঘ্য তোমাদের 0.2 ফোকাস দৈর্ঘ্যে 0.5 মিটারে রাখলে তো 0.2তে রাখা হয়েছে 0.5, অসৎ প্রতিবিম্ব তৈরির কথা না তো, কিছু ভুল হচ্ছে আমার। 2/10 মানে কাটাকুটি করলো 1/5, 5 মানে 1/2, আচ্ছা ওটা করে দেখি। তারপরে এখানে কী বলেছে ম্যাগনিফিকেশান, অ্যান্সার না মিলে তখন দেখা যাবে। ম্যাগনিফিকেশান কী, ম্যাগনিফিকেশান কী জানি আমরা v/u, ঠিক আছে। তো -v মানে কত দেখো 1/v = 3/10, তাহলে v এর মান কী হবে 10/3, এটা কিন্তু 10/3 হবে এবং এটা মাইনাসে থাকবে। আর ইউ এর মান কত আছে, এই যে এইটা -12, ঠিক আছে। তো এটা কেটে যাবে, আমরা দেখতে পাচ্ছি এটা উপরে যাবে, এটা উপর মে জায়গা, সো ये होगा 20/3। হ্যাঁ অসৎ প্রতিবিম্বই তো দেখাচ্ছে 20/3 মানে, বাট দেয়ার ইজ নো অ্যান্সার, মনে হচ্ছে আমার কোনো মিস্টেক হয়েছে। চলো একবার দেখে নেওয়া যাক। কনভার্জিং ইমেজ বলেছে, ডাইভার্জিং নয়। অবতল দর্পণ বলেছে 0.5 সেমি দূরত্বে রাখা হয়েছে, দর্পণের সামনে রাখা হয়েছে, ঠিক আছে। ফোকাস দৈর্ঘ্য যদি 0.2 মিটার হয়, পড়ে কিন্তু সৎ মনে হচ্ছে, কেন কি দেখো এই ফোকাস দৈর্ঘ্যের থেকে বেশি দূরত্বে যখন কোনো বস্তুকে রাখো তখন এটা সৎ প্রতিবিম্ব দেয়, আর সৎ প্রতিবিম্ব এখানে নেগেটিভে আসে না, পজিটিভে আসে। তো মেবি চলো একবার দেখে নেওয়া যাক, একবার আমি তোমাদের চেক করে দেখি একবার। 22 পড়া প্রশ্ন। তো আমরা দেখতে পাচ্ছি ইউ এর মান তার মানে 0.5 মানে 1/2, এটা ঠিকই আছে, নেগেটিভে আসবে। এফ এর মান আমাদের 0.2 মানে -1.5, তো 1/v = -1/5, এদিকে মাইনাস ছিল, এই মাইনাস এদিকে গেলে প্লাস হয়ে যাবে। তো 10 আমাদের আসবে, 5 দুগুণে 10 মাইনাস, আর 2 5 10 প্লাস, তো এটা বাদ দিলে তো 3/10ই হচ্ছে, অ্যান্সার তো ঠিকই আছে, ক্যালকুলেশন তো ইজ ওকে। সো -v/u, -v মানে হচ্ছে দেখো 1/v = 3/10 মানে উল্টে যাবে 10/3, আর এটা ইউ এর মান তো 1/5 আছে, তো কেটে কুটে যাবে, সেটা উপরে গেলে 20/3 আসছে। ম্যাগনিফিকেশান অসৎ বিম্বের রেসপেক্টে ঠিকই আছে, যেহেতু অসৎ বিম্ব বড়ো হয় ম্যাগনিফিকেশানও বড়ো হবে। ঠিক, এখানে তো আনসারে পাচ্ছি না আমি। অ্যাকচুয়াল প্রশ্নটায় কোনো ডাটা এখানে উল্টো তোলা আছে কিনা দেখে নিই, চলো অ্যাকচুয়াল প্রশ্নটাকে একটু দেখি। দেখো এখানে ভুলটা কী হয়েছে আমি তোমায় বলে দিচ্ছি। আমি দেখলাম ওখানে, তো ওখানে তোমাদের কোশ্চেন্স ঠিকই আছে, ঠিক আছে। যে পিডিএফ আমার কাছে দেওয়া হয়েছিল একজন স্টুডেন্টের, যে অ্যাকচুয়াল এক্সাম পিডিএফ সেখান থেকে তোলা এটা, তো ওখানে কোশ্চেন্স ঠিকই আছে। অ্যান্সারে এখানে ভুল কী হয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0.5কে করলে আমাদের 1/2 হয়, আর এখানে ইউ এর মান 1/2, হাফ মাইনাস হাফ, তাহলে 1/u এর মান কী হবে, বুঝতে পারছো ভুলটা কোথায় গেছে? 1/u এর মান হবে -2, বোঝা গেছে ভুলটা কী হয়েছে? এই জায়গায় মিস্টেকটা হয়েছে, এই জন্য পুরো ব্যাপারটা গেছে। আমি খেয়ালই করিনি, আমি তো ওখানে 1/, বসাই, তো বাই ডিফল্ট আমি ওখানে 1/, করেই 1/টাকে বসিয়ে দিয়েছি, এই মিস্টেকটাই হয়েছে ওখানে, এছাড়া কিচ্ছু নয়, ঠিক আছে। আর দেখো এফ এর মান হচ্ছে -0.5 মানে -1/5, তাহলে 1/f এর মান কী হবে 1/1/-1/5, তার মানে কী হবে -5 হয়ে যাবে, ঠিক আছে। তো 1/v এর আমি যে মান পাবো সেটা হচ্ছে -5 +2, তার মানে কত হবে এখানে -3, তাহলে v এর মান কী হবে আমাদের 1/v এর মান যদি -3 হয়, তো v এর মান হবে আমাদের -1/3, এই v এর মানটা আমাকে এখানে বসাতে হবে। ক্লিয়ার হয়েছে? এইবার দেখো মাইনাসে এসছে এবং এটা ঠিকই আছে, মাইনাসে এসছে ঠিক কেন আছে তার কারণ সবসময় মনে রাখবে, আমরা এখানে অসৎ প্রতিবিম্ব পাবো। আমি ওই জন্যই বললাম যে এখানে ফোকাল লেন্থ যদি 0.2 হয়, আর অবতল দর্পণে যদি ফোকাল লেন্থের থেকে বেশি দূরত্বে তুমি কোনো বস্তুকে বসাও, তাহলে তুমি সৎ প্রতিবিম্ব পাবে নাকি অসৎ।
সৎ প্রতিবিম্বের ভি কী হয়, নেগেটিভ হয়। নেগেটিভ আসছিল না বলি আমার কী হলো, এতক্ষণ ধরে সন্দেহ হচ্ছিল, এইবার কিন্তু মিলে গেছে। এবার তুমি এখানে বসাও মাইনাস মাইনাস 1/3, ঠিক আছে। আর ইউ আমাদের কী আছে, মাইনাস 1/2, এ দুটোকে কাটা গেল। তো এখানে দেখতে পাচ্ছ কী হবে আমাদের মাইনাস 2/3। তো ম্যাগনিফিকেশান কী হবে -2/3, কিন্তু এখানে 2/3 দেওয়া আছে কারণ আর কোথাও কিছু নেই, তো এটাই আমাদের অ্যান্সার হবে। যদি এখানে -2/3 থাকছো আর শুধু 2/3 থাকতো তাহলে আমরা -2/3কে আমরা অ্যান্সার করতাম, কারণ সদ্বিম্বের ম্যাগনিফিকেশান কোনো দিনই প্লাসে আসতে পারে না, নেগেটিভে আসে। ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু আমাদের অ্যান্সার তখন হতো না, কিন্তু এখানে যদি একটাই দেওয়া আছে তো একটাই এখানে অ্যান্সার হবে। ক্লিয়ার? এটা ভালো লেভেলের প্রশ্ন, এরকম ধরনের কনফিউজিং প্রশ্ন তোমাদের আমি আরও কতগুলো রেখেছি মনে আছে। চলো নেক্সট পরের প্রশ্নে কি বলেছে দেখো, একটি অবতল দর্পণের ফোকাল দৈর্ঘ্য হচ্ছে 10, তো এফ হচ্ছে আমাদের -10, বা আমি তোমাদের ছোট হাতে এফ লিখছি। আর বস্তুকে তোমাদের দূরে রাখা হয়েছে, তো ইউ এর মান হচ্ছে আমাদের -20, ঠিক আছে। যখন পয়েন্ট থাকবে তখন একটু খেয়াল করে নেবো, ওরকম মিস্টেক হতে পারে। তো প্রতিচ্ছবি কোথায় হবে, তো ডেফিনেটলি দেখতে পাচ্ছ যে তুমি কি করেছো, তুমি ফোকাল লেন্থের ডবল দূরত্বে বস্তুকে বসিয়েছো, তার মানে সিতে বসিয়েছো। তো সিতে রাখলে প্রতিবিম্ব কত উৎপন্ন হয়, সিতে উৎপন্ন হয়। তো কারেক্ট অ্যান্সার এটা মনে রিপিট হয়ে গেছে, সরি ফর দ্যাট ইফ ইট ইজ রিপিটেড। তো অ্যান্সার তোমাদের হবে দর্পণের তোমাদের সামনে তোমাদের 20 সেমিতে, দর্পণের সামনে 20 সেমি, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কারণ সিতে রাখলে সিতেই উৎপন্ন হয়, তো 20 সেমি ঠিক, কিন্তু দর্পণের সামনে 20 সেমি হবে, কারণ সিতে রাখলে সৎ প্রতিবিম্ব উৎপন্ন হয়, আর সৎ প্রতিবিম্ব অলওয়েজ সামনে আসে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে যদি অবতল দর্পণের সামনে, আর বস্তুকে তো সামনেই বসানো হয়, ফোকাস দৈর্ঘ্যের সমান দূরত্বে রাখা হয়, তাহলে প্রতিচ্ছবি কত উৎপন্ন। একটু আগেই তোমাদের বলেছিলাম এফে রাখলে প্রতিবিম্ব উৎপন্ন হয় ইনফিনিটিতে, মানে অসীমে, আর অসীমে রাখলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হয়, এফে। তো এফে রেখেছে, কত উৎপন্ন হবে, অসীমে। ওকে, এটা অবতল উত্তল দুটো ক্ষেত্রেই সত্য। পরেরটাই চলো, এটা দেখো আবার এই পয়েন্ট টাইপের প্রশ্ন। বলেছে ফোকাস দৈর্ঘ্য তোমাদের কত বলেছে, -0.5, মানে 1/10, ঠিক আছে। আর তোমাদের কি বলেছে বস্তু দূরত্ব মানে ইউ, সেটা কত বলেছে -0.2, মাইনাস আমরা বাই ডিফল্ট দিচ্ছি, তো 2/10, তার মানে কত হচ্ছে -1/5 হবে, এটা মাইনাস ছিল 1/5। তো বলেছে প্রতিচ্ছবি কী হবে, ওই আমি তোমাদের আবার বলবো যে একটু খেয়াল রেখে কাজ করবে, এইটা হবে। দেখো ইউ এর মান এখানে বলেছে -1/5, 1/ইউ এর মান কী হবে, -5 হবে, ঠিক আছে। আর ভি এর মান তো আমাদের বার করতে হবে। আর এফ এর মান কী হবে, এফ এর মান হচ্ছে 1/10, তো 1/এফ এর মান কী হবে, আচ্ছা এটা মাইনাস হবে, -1/10, ঠিক আছে, যেহেতু মাইনাস অলরেডি আছে, এটা কী হবে -10। এখান থেকে 1/ভি এর মান আমি কী পাচ্ছি, এটা মাইনাস এটা প্লাস, এদিকে গেলে কী হবে তোমাদের -5, তো ভি এর মান -5, ঠিক আছে। তো ভি এর মান -5 মানে 1/ভি এর মান -5, তো ভি এর মান কী হবে 1/-5, ভি এর মান 1/ভি এর মান -5, তো ভি এর মান কী হবে উল্টে যাবে, তো -1/5 হবে। -1/5 মানে কি এইটা 0.2 মিটার, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো, এবার জিনিস দেখো, আমাদের কি এটা করার দরকার ছিল, আমরা বোকার মতো করে ফেললাম, উচিত ছিল না করার। কেন করা উচিত ছিল না, দেখো ফোকাস দৈর্ঘ্যের ডবল ডিস্টেন্সে তুমি রেখেছো 1.1 ডবল হচ্ছে এইটা, 0.1কে 2 দিয়ে গুণ করলে এইটা, তার মানে তুমি সিতে রেখেছো, আর সিতে রাখলে প্রতিবিম্ব সিতে উৎপন্ন হবে, তো কারেক্ট অ্যান্সার এটাই হতো। তো এইগুলো করার কোনো দরকারই এখানে ছিল না। পরেরটায় চলো, পরের প্রশ্ন কি বলছে দেখো, উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 0.3 মিটার, প্রধান ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে দূরত্ব কত, দূরত্ব কত হবে তোমাদের, এর হাফ হবে, তো 0.3/2, 0.3/2 করলে কী হয় 0.15, তো 0.15 মিটার উড বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, দুটো ছোট্ট কথা বলবো, জ্ঞানের কথা নয় অজ্ঞানের কথা। সেটা হচ্ছে যে দয়া করে আমার ভিডিও দেখে ভেবো না যে তোমরাও এত সহজে সলভ করতে পারবে। প্রত্যেকটা প্রশ্ন নিজেরা আগে আমার ভিডিওটাকে পজ করো, আগে ট্রাই করো, তারপর আমার সলিউশন দেখবে, তাহলে বুঝতে পারবে রিয়েলি কোশ্চেন্সগুলোকে অতটা যতটা ইজিলি আমি সলভ করছি। এটি গাড়ির রিয়ার ভিউ, রিয়ার ভিউ মানে হচ্ছে উত্তল দর্পণ। অলওয়েজ মনে রাখবে রিয়ার ভিউ ইমেজ মানে দর্পণ অলওয়েজ উত্তল দর্পণ হয়, অর্থাৎ কনভেক্স মিরর হয়, কনভেক্স মিররের কথা বলছে। ব্যবহৃত বলেই দিয়েছে এখানে উত্তল দর্পণ, আরও ইজি করে দিয়েছে। উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। একটি বাস দর্পণের সামনে 3 মিটার দূরে থাকে, তার মানে বস্তু কী আছে, বস্তু তোমাদের 3 মিটার দূরে আছে, মানে ইউ এর মান তোমাদের বলেছে 3 মিটার, আর ইউ আমাদের অলওয়েজ নেগেটিভে হয়। আর এফ আমাদের কি হয়, এফ
এফ আমাদের ফোকাস দৈর্ঘ্য কী হয়, পজিটিভ হয়, কারণ এখানে উত্তল দর্পণ চেয়েছে। ঠিক আছে, তো তোমাদের বলেছে প্রতিচ্ছবি কোথায় তৈরি হবে। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম যে এফ যা তার ডবল, ভালো করে বুঝবে। আরেকবার বলি, এই হচ্ছে তোমাদের পি, ঠিক আছে, পি, আর এফ কোন দিকে থাকে, উত্তল দর্পণে এফ এদিকে থাকে, রাইট সাইডে থাকে। ঠিক আছে, উত্তল দর্পণে এফ এদিকে থাকে। এই ডিস্ট্যান্সটা, এই যে পি থেকে এফ, এই ডিস্ট্যান্স তোমাদের কত বলছে বলো তো? এই ডিস্ট্যান্সটাই তোমাদের বলেছে হচ্ছে 2। ঠিক আছে, এই যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটাই তোমাদের বলছে কত, 2 মিটার, তাই না? ফোকাস দৈর্ঘ্য এটাই তো, 2 মিটার। ঠিক আছে, তোমাদের কী বার করতে বলেছে? তোমাদের বলেছে বস্তুকে কোথায় রাখা হয়েছে, বস্তুকে -3-তে রাখা হয়েছে, অর্থাৎ লেফট সাইডে রাখা হয় বস্তুকে অলস। বস্তুকে অলস কোথায় রাখা হয়, লেফট সাইডে রাখা হয়। ঠিক আছে, তো তুমি যাই করো না কেন, প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে, এফের থেকে কমে উৎপন্ন হবে। এফের থেকে কমে, তো 2 এখানে সবকটা এফের কমে আছে, তো আমাদের অঙ্ক করতেই হবে। চলো, এত ঘেঁটে লাভ নেই, অঙ্ক করে ফেলা যাক। 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ঠিক আছে, একটু স্পিডে করছি, এই জন্য লেখা একটু বিকৃত হচ্ছে। তো 1/v এর মান কত, সেটাই তো বার করতে বলেছে। ইউ কত হবে, 1/3, এফ কত হবে, 1/2। তো 1/v কী হবে, এদিকে যাবে তোমাদের 1/2 প্লাস 1/3, তো 6। তো এখানে তোমাদের কত হবে, 3 + 2 মানে 5/6, 5/6 মানে 1.2 মানে হচ্ছে এইটা। দর্পণের পিছনে আমরা জানি যে অবতল দর্পণের ক্ষেত্রে সামনে উৎপন্ন হয়, আর উত্তল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে মানে অবতল দর্পণের ক্ষেত্রে বা উত্তল দর্পণ যাই হোক না কেন, অ্যাকচুয়ালি উত্তল দর্পণ বলেছি, উত্তল দর্পণের কথা বলি। উত্তল দর্পণের পিছনে আমাদের অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হয়, আর উত্তল দর্পণ অলওয়েজ অসৎ প্রতিবিম্বই তৈরি করে। তো উত্তল দর্পণের ক্ষেত্রে অলওয়েজ পিছনেই উৎপন্ন হবে। তো পিছনেই 1.2 মিটার, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সামনে কিন্তু অ্যান্সার হবে না। ঠিক আছে, চলো মনে রাখবে, অসৎ প্রতিবিম্ব বস্তু যেদিকে তার বিপরীত দিকে উৎপন্ন হয়, এটা অলওয়েজ মনে রাখবে। লেন্সেও তাই, দর্পণেও তাই। লেন্সে কী হয়, অসৎ প্রতিবিম্ব, মনে রাখবে লেন্স হলে অসৎ প্রতিবিম্ব বাম দিকে উৎপন্ন হয়, মানে সামনে উৎপন্ন হয়। ঠিক আছে, দর্পণে কী হয়, পিছনে মানে ডান দিকে উৎপন্ন হয়। এটা একটু পার্থক্য আছে দর্পণ আর লেন্সের মধ্যে, এই দুটোকে একটু মনে রেখো, তাহলে কিন্তু পরে গুলিয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা। 65 দাগ, একটি উত্তল দর্পণের সামনে একটি বস্তু রাখা হয়েছে, জাস্ট ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এত। উত্তল দর্পণ, তো ফোকাস আমাদের কী হবে, আমাদের হবে +9, আর বস্তুটা রয়েছে এত সেমি দূরত্বে, তো ইউ আমাদের কী হবে, -18। তোমাদের বলছে দর্পণ দ্বারা উৎপন্ন বিবর্ধন কী হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে তোমাদের বিবর্ধন বার করতে বলেছে, তার মানে ভি এর মান আমাদের বার করতে হবে। ঠিক আছে, ভি এর মান বার করতে হবে। দেখো একটা জিনিস খেয়াল করো ভালো করে, -1 and 1 হবে না, কেন হবে না, পয়েন্ট টু বি নোটেড। দেখো এখানে অঙ্ক করার দরকারই নেই, অঙ্ক না করেই অ্যান্সার বার করা যায়। কেন হবে না, কারণ যে আমরা জানি ইকুয়াল হলে, যদি বস্তু আর প্রতিবিম্ব ইকুয়াল হয়, তখনই আমরা কী দেই, -1 বা 1 দেই। -1 হয় সদ্বিম্বের ক্ষেত্রে, আর +1 হয় অসদ্বিম্বের ক্ষেত্রে। যাই হোক, ইকুয়াল টু 1 হয়। কিন্তু বস্তু যদি প্রতিবিম্বের থেকে বড় হয়, তার মানে প্রতিবিম্ব বস্তুর থেকে ছোট, বেসিক্যালি বস্তু প্রতিবিম্বের থেকে বড় মানে কি, প্রতিবিম্ব বস্তুর থেকে ছোট, তখন আমরা কী দিই, <1 উল্লেখ করি। তখন আমরা কী উল্লেখ করি, <1। ঠিক আছে, আর যখন বস্তুর থেকে প্রতিবিম্ব বড়, তখন আমরা কী দিই, তখন আমরা দিই <1। তুমি আমাকে বলো, উত্তল দর্পণ বলেছে, উত্তল দর্পণে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, সো নেগেটিভ তো আমাদের হবেই না, তো কেটেই যাচ্ছে। দেখো 1 1 1, এটা কেটে যদি একটাই অ্যান্সার এখানে পড়েই থাকছে, তো সেটাই অ্যান্সার হবে। দ্বিতীয় কথা, যদি দুটোই আমাদের পজিটিভ থাকতো, তাও আমরা কী করতাম, দেখো =1 তো হবে না, কারণ ছোট প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, সো 1-এর থেকে কম কোনো ভ্যালু থাকলে সেটাই অ্যান্সার হবে, 1/3 হবে, এবং সেটা পজিটিভে থাকবে। ঠিক আছে, <1 এবং পজিটিভ, এই দুটো ভ্যালুকে আমাকে এখানে মাথায় রাখতে হবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, ভি এর মান বার করে -v/u করার কোনো দরকার নেই ম্যাগনিফিকেশন বার করার জন্য, ডাইরেক্ট অ্যান্সার আমাদের করা যায়। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, একটি অবতল দর্পণ ফোকাস দৈর্ঘ্য বলেছে 20 সেমি দ্বারা সোজা ও কাল্পনিক প্রতিচ্ছবি পেতে বস্তুকে কোথায় রাখতে হবে। প্রথম কথা দেখো, সোজা বলেছে এবং কাল্পনিক বলেছে। তা আমরা সবাই জানি যে একটা অবতল দর্পণ যেটা হচ্ছে পি, তো পি থেকে এফের মধ্যে, অর্থাৎ 1 নম্বর পজিশনে আমরা কোনো বস্তুকে রাখলে সেখানেই একমাত্র আমরা এদিকে, অর্থাৎ ডান দিকে আমরা অসৎ এবং সোজা প্রতিচ্ছবি পাই, এবং সেই প্রতিচ্ছবি বড়ও হয়। তো অসৎ এবং সোজা এবং বড় যদি তিনটে বলতো, তাহলে অ্যান্সার আমাদের কী হতো, পি থেকে এফের মাঝখানে। তো 0 থেকে 20 সেমির
মধ্যে কোথাও রাখতে হবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। 20 সেমি মানে ফোকাসে রাখলে কিন্তু আমরা বড় পাবো কিন্তু সৎ প্রতিবিম্ব পাবো। এখানে কিন্তু সোজা এবং কাল্পনিক বলেছে, মানে অসৎ প্রতিবিম্ব চেয়েছে। ঠিক আছে, নেক্সট বলছে 20 থেকে 40। 20 থেকে 40 মানে এফের এপাশে চলে আসছে। এফের এপাশে আসলেও আমরা কিন্তু এখানেও কিন্তু আমরা বড় এবং সৎ প্রতিবিম্ব পাবো। ঠিক আছে, এইখানে কিন্তু আমরা অসৎ এবং বড় প্রতিবিম্ব পাবো। ঠিক আছে, আর শূন্য স্থানে মানে পিতে রাখলে দেয়ার উইল বি নো প্রতিবিম্ব। ঠিক আছে, তো কারেক্ট আনসার উইল বি দিস। কোনটা? এইটা আমাদের কারেক্ট আনসার, বি উইল বি দ্য কারেক্ট আনসার ইয়ার। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটাতে কি বলেছে দেখো। একটি 10 সেমি উচ্চ বস্তু, একটা 10 সেমি উচ্চতার একটা বস্তু আছে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দুটো প্রশ্ন একসঙ্গে এর মধ্যে মার্চ করানো আছে। 10 সেমি উচ্চতার একটা বস্তু আছে, 40 সেমি দূরে অবস্থান করছে এবং 20 সেমি ব্যাসার্ধের অবতল দর্পণ এখানে আছে। 20 সেমি ব্যাসার্ধে অবতল দর্পণ মানে সি এর মান হচ্ছে 20, তাহলে এফ এর মান কী হবে? এফ এর মান হবে 10। আর অবতল দর্পণ বলেছে তো এফ কী হবে? আমাদের নেগেটিভ হবে। ঠিক আছে, আর উচ্চ বস্তু 20 সেমি দূরে আছে মানে ইউ এর মান এখানে বলেছে -40। এখান থেকে তুমি ভি এর মান বার করো, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তো ভি আমাদের বার করতে হবে। তো ইউ এর মান কি বলেছে? 1/f আমাদের কত? -1/10। ইউ আমাদের এদিকে নেগেটিভ ছিল, এদিকে গেলে পজিটিভ হয়ে যাবে, +1/40। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 40 নিচে আসবে, ওপরে 4 - 1 মানে 3/4। এবার দেখো 4 এখানে, তো এখানে নেগেটিভ থাকবে, তো এটা 3/40 হবে তোমাদের অ্যান্সার। মানে ভি এর মান তাহলে কী হবে এখানে? 40/3। 1 মিনিট, 40/3। আচ্ছা ঠিক আছে, 40/3 হলো, তাতে কি যায় এলো। তারপর কি বলছে? অবস্থান কোথায়? অবস্থান বলেছে 40/3। 40/3 মানে 33.33 সেন্টিমিটার এবং নেগেটিভে আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা তো অ্যান্সার হবে না, আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। এবার এইটা একটু তোমাদের বার করে দিই। দেখো আমরা জানি উচ্চতা বার করতে বলেছে, আমরা জানি যে ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট ইকুয়াল টু আমাদের -v/u। কোথাকার ফর্মুলা? ম্যাগনিফিকেশনের দুটো ফর্মুলাকে আমি এক জায়গায় করলাম। ম্যাগনিফিকেশনের দুটো ফর্মুলা আছে, একটা ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, আরটা হচ্ছে ইমেজ দূরত্ব বাই বস্তু দূরত্ব। এখানে নেগেটিভ থাকে, এখানে কোনো নেগেটিভ থাকে না। এটা নেগেটিভ, এটা কোনো নেগেটিভ নেই, পয়েন্ট টু বি নোটেড। এটাই নেগেটিভ থাকে। ম্যাগনিফিকেশনের দুটো ফর্মুলা, একটাতে নেগেটিভ আছে, একটা নেগেটিভ নেই, দুটোকে ইকুয়াল করে দাও। ইমেজ হাইট আমাদের বার করতে বলেছে, দেখো প্রতিবিম্বের উচ্চতা এবং অবস্থান, তো ইমেজ হাইট আমরা বার করব। অবজেক্ট হাইট আমাদের বলা ছিল, OH মানে অবজেক্ট হাইট, অর্থাৎ বস্তু উচ্চতা কত আমাদের? 10 সেন্টিমিটার। ঠিক আছে, -v কত আমাদের? -40 মানে +40, 40/3। ঠিক আছে, ইউ কত আমাদের? ইউ হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ 40 এবং এটা দেখতে পাচ্ছ -40 হবে। তো একেবারে বসিয়ে দেওয়া যায়, যে চলো তোমাদের জন্য আমি নিচেই বসাচ্ছি। তার মানে এই ইকুয়াল টুটা এখানে বসবে, তার মানে এটাকে একটু নামিয়ে দিতে হবে আমাকে আবার। এই ইমেজ হাইট তোমাদের হবে আমাদের 10। এখান থেকে কী পাচ্ছি দেখো, বেসিক্যালি এটা উড়ে বেরিয়ে যাচ্ছে এবং নেগেটিভ থাকবে। তো ঘটনা যেটা হবে সেটা হচ্ছে নেগেটিভ আইএইচের যে ভ্যালু আসবে, সেটা আমাদের আসবে -10/3। -10/3 মানে 0.33 সেন্টিমিটার। তোমরা বলেছো এখানে পয়েন্ট নেই, এটা ভ্যালুটাকে দিয়েছে, মাইনাস সাইন দেয়নি। মাইনাস সাইন কী প্রমাণ করে? দেখো মাইনাস সাইন দুটো জিনিস প্রমাণ করে। যদি মাইনাস সাইন ম্যাগনিফিকেশানে থাকে, তাহলে প্রমাণ করে সেটা সৎ প্রতিবিম্ব, এটাই প্রমাণ করে। মাইনাস সাইনের আর কোনো গুরুত্ব নেই, মাইনাস সাইন এটাই প্রমাণ করে। তো ভি দেখতে পাচ্ছ নেগেটিভ, তো ম্যাগনিফিকেশান গ্যারেন্টি নেগেটিভই আসবে, কারণ ভি নেগেটিভ মানে এটা একটা সৎ প্রতিবিম্ব। আর সৎ প্রতিবিম্বের আমরা ভি নেগেটিভই পাই দর্পণের ক্ষেত্রে, লেন্সের ক্ষেত্রে প্লাসে পাই। মনে রাখবে দর্পণের ক্ষেত্রে, মিররের ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব আমরা নেগেটিভে পাই, লেন্সের ক্ষেত্রে আমরা সৎ প্রতিবিম্ব প্লাসে পাই বা পজিটিভে পাই। ঠিক আছে, আর সৎ প্রতিবিম্বের ম্যাগনিফিকেশান অলওয়েজ নেগেটিভ আসে, সো অ্যান্সার নেগেটিভই আসবে। তো যাই হোক না কেন অ্যান্সার আমাদের এটাই আসবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা পরেরটা যাওয়ার আগে এটা 0.33 হবে, ওকে 0.33। চলো পরেরটাতে। বলো 70 দাগ আসতে গেল, 68 দাগ হতে যাচ্ছে। ঠিক আছে, চেষ্টা করছি তোমাদের, যদি আজকে 100 কোশ্চেন্স করা যায়, মনে হচ্ছে হবে না, দেখা যাক। ঠিক আছে, যখন আলো একটি উজ্জ্বল পৃষ্ঠে আপতিত হয়, তখন কোন ধরনের প্রতিফলন ঘটে? উজ্জ্বল পৃষ্ঠ মানে হচ্ছে সমতল পৃষ্ঠ, এটা মনে রাখবে। উজ্জ্বল পৃষ্ঠ বলতে নর্মালি সমতল পৃষ্ঠকে বোঝানো হয়। আলো যখন সমতল পৃষ্ঠে পতিত হয়, ধরো এটা একটা সমতল পৃষ্ঠ, তখন কী হয়? এখানে আলো যখন পড়ে তখন এখানে নিয়মিত প্রতিফলন হয়। ঠিক আছে, আলো যখন পড়ে তখন এখানে কী প্রতিফলন হয়? নিয়মিত প্রতিফলন হয় এখানে। ঠিক আছে, এখানে প্রত্যেক ক্ষেত্রে, পয়েন্ট টু বি নোটেড, প্রত্যেকটা ক্ষেত্রে, ঠিক আছে,
খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা বলবো এবার, প্রত্যেকটা ক্ষেত্রে এখানে আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মান সমান হয়। ঠিক আছে, আপতন কোণের মান এক্ষেত্রে যা এই অবিলম্ব টানলাম, এক্ষেত্রেও কিন্তু আপতন কোণের মান তাই হবে। ঠিক আছে, এটা যদি তোমাদের থিটা হয়, দিস অ্যাঙ্গেল অলসো উইল বি থিটা, আর এটাও যদি তোমাদের থিটা হয়, দিস অ্যাঙ্গেল অলসো উইল বি থিটা। ঠিক আছে, এবং এরা সবই সমানভাবে অবস্থান করে এবং প্যারালাল হয়। এই যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একে অপরের প্যারালালও হয়। ঠিক আছে, এইটা যেভাবে পড়ছে বেরিয়ে যাচ্ছে, এটা সেভাবে পড়বে এবং বেরিয়ে যাবে। ঠিক আছে, এবং এগুলো সব থিটা থিটা সমান মানে মাপের তৈরি হয়। ঠিক আছে, ক্লিয়ার? অর্থাৎ আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়, আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। এটা নিয়মিত প্রতিফলন আর অনিয়মিত প্রতিফলন দুটো ক্ষেত্রেই সেম হয়। এটা এমন কোনো মনে করার কোনো কারণ নেই যে আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়, এটা কেবলমাত্র নিয়মিত প্রতিফলনে ঘটে, তা নয়, অনিয়মিত প্রতিফলনে ঘটে। ঠিক আছে, এমনটা নয় যে নিয়মিত প্রতিফলনে হয়। ঠিক আছে, এটা মনে রাখবে অলওয়েজ। তাহলে তোমরা বলবে যে আপতন কোণ আর নিয়মিত প্রতিফলন কোণ যখন সব ক্ষেত্রে সমান হয় স্যার, তাহলে থিটা থিটা আলাদা কেন হবে? দেখো, পয়েন্ট টু বি নোটেড, এই থিটা এক আর এই থিটা এক, তার সঙ্গে আবার এই থিটা এক আর এই থিটা এক। কেন? কারণ এখানে যদি আমি একটা রশ্মিকে ধরে নিই এল আর একটা রশ্মিকে ধরে নিই এম, এই এল আর এম একে অপরের সমান্তরালে অবস্থান করছে, যেটা নিয়মিত প্রতিফলনে হয়, যেটা কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে হয় না। বিক্ষিপ্ত প্রতিফলনে কী হয় একটু দেখে নাও। ধরো এটা একটা তল আছে, ঠিক আছে, এটা একটা তল আছে, একটা রশ্মি যদি এখানে পড়ে সেটা এরমভাবে ছিটকে গেল, আরেকটা রশ্মি ধরো এখানে এসে পড়লো, সেটা এরমভাবে ছিটকে গেল। তাহলে এই যে রশ্মিগুলো ছিটকাচ্ছে, আপতিত রশ্মিগুলো তো সমান্তরালই আছে, কিন্তু প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরালে থাকে না। ঠিক আছে, তো নিয়মিত প্রতিফলন এবং অনিয়মিত প্রতিফলনের মধ্যে পার্থক্য কী? ছোট্ট একটা জিনিস বলেছি, বাট একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস বলেছি কিন্তু, মানে আমি বলার পর বুঝলাম হ্যাঁ সত্যি একটা ইম্পর্টেন্ট জিনিস আমিও বলেছি বটে। দেখো খেয়াল করো এখানে কেন সমান হচ্ছে। দেখো এইটা হচ্ছে তোমাদের আপতন কোণ আর এর এটা আপতন কোণ। ঠিক আছে, আপতন কোণ এখানে দেখো, এইটা যদি তোমাদের থিটা হয়, পয়েন্ট টু বি নোটেড, দিস অ্যাঙ্গেল, ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, ঠিক আছে, দিস অ্যাঙ্গেল অলসো উইল বি থিটা। ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, ঠিক আছে, দিস অ্যাঙ্গেল উইল অলসো উইল বি থিটা। এইটা আমাদের আলফা, এটা আমাদের আলফা করে দিই, তাহলে আমাদের ঠিক হবে। ঠিক আছে, এটা আলফা তো এটা আলফা, কারণ দুটো সেম অ্যাঙ্গেল হয় না, সেই জন্য বলছি। কিন্তু আপতন কোণ প্রতিফলন কোণের সমান হবে, এটুকু তো শিওর। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড। দাঁড়াও, বেঁকে যাচ্ছে রে, এক মিনিট, বেঁকে যাচ্ছে, এটা তোমাদের অবিলম্ব। ঠিক আছে, কেমন? তো এটা যদি আমাদের আলফা হয়, একবার একটু লিখতে ভুল হয়ে গেলে কি হয়, বারবার দাগাতেই থাকতে হয়। ঠিক আছে, একটুখানি দাঁড়াও, এক মিনিট, ঠিক আছে, একটু ঠিক করে দিই, এই নম্বরটাকে আমি একটু বাড়িয়ে দিই, না তাও হচ্ছে না, এক মিনিট দাঁড়াও, এই করে দিচ্ছি, ওকে, ধরো এটাই লম্ব। ঠিক আছে, তো এটা যদি আমাদের আলফা হয়, এটা আমাদের আলফা হবে এইটা, কিন্তু এটা আর এটা সমান হবে না। আমি কি বললাম, বোঝা গেল? মানে এই থিটা এদিকে গিয়ে ইকুয়াল হবে না। এখানে দেখো, এটা থিটা তো এটা থিটা, এটা থিটা তো এটা থিটা হয়েছিল, কেন? কারণ এল এম আপতিত রশ্মি, এখানেও কিন্তু এল এম আপতিত রশ্মি, আপতিত রশ্মিগুলো প্যারালাল আছে, কিন্তু প্রতিফলিত রশ্মিগুলো, এটা ধরো এল ড্যাশ, এটা ধরো এম ড্যাশ, এরা দুটো কিন্তু তোমাদের এখানে এল ড্যাশ আমি যদি দিই আর এম ড্যাশ আমি যদি দিই, এই এল ড্যাশ কিন্তু এম ড্যাশের সাথে প্যারালাল হবে না। ঠিক আছে, এখানে কিন্তু কি বললাম, দাঁড়াও রবারটাকে একটু বাড়িয়ে নিই, কেমন? হ্যাঁ, কি বললাম আমি, এখানে কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু এল ড্যাশ এম ড্যাশের সঙ্গে প্যারালাল হবে না, এখানে কিন্তু এল ড্যাশ এম ড্যাশের সাথে প্যারালাল হবে। এই জন্যই এরা হচ্ছে নিয়মিত প্রতিফলন, এটা বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে, ওকে, এটা প্যারালাল হবে না, এটা প্যারালাল হবে, যে দেখো হবে না বলে আমি কেটে দিয়েছি। ঠিক আছে, এল ড্যাশ আর এম ড্যাশ প্যারালাল হবে না, দেখো এখানেও এল আর এম কিন্তু প্যারালাল, সিমিলারলি এখানেও কিন্তু এল আর এম প্যারালাল, এল আর এম প্যারালাল, এখানেও প্যারালাল, এখানেও প্যারালাল, কারণ আপতিত রশ্মি প্যারালালই হবে, কিন্তু প্রতিফলিত হওয়ার পরে যে রশ্মি আসছে তারা প্যারালাল হবে না। আমার কথা বোঝাতে পারছি? এটাকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন এখানে হয়। তার নিয়মিত প্রতিফলনে কিন্তু অনেক ছোটো ছোটো ব্যাপার আছে। ঠিক আছে, এর স্টেটমেন্ট বেস প্রশ্ন দিলে অনেকে গুলিয়ে ফেলবে, অনেকে যদি বলে দেয় যে এল আর এম নিয়মিত প্রতিফলনে প্যারালাল কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে প্যারালাল নয়, সেটা কিন্তু রং স্টেটমেন্ট। নিয়মিত প্রতিফলনেও এল আর এম প্যারালাল, বিক্ষিপ্ত প্রতিফলনেও এল আর এম প্যারালাল।
নিয়মিত প্রতিফলনেও আপাতন কোণ প্রতিফলন কোণের সমান হবে, বিক্ষিপ্ত প্রতিফলনেও আপাতন কোণ প্রতিফলন কোণের সমান হবে। নিয়মিত প্রতিফলনে যেখানে সবকটা আপাতন কোণ সবকটা প্রতিফলন কোণের সাথে সমান হবে, মানে এল এর জন্য যা হবে এম এর জন্য সেম টু সেম কোণ উৎপন্ন, থিটা 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 থিটা। এখানে কিন্তু তা হবে না, এখানে এটা থিটা হতে পারে, যেহেতু একটার জন্য সমান। এই এলটা পড়ছে, এই এলটা এদিকে যাচ্ছে। এখানে আমরা যখন অবিলম্ব আঁকছি তখন এই সাপেক্ষে এইভাবে আঁকবো, তো এটা যদি থিটা হয় এটা গ্যারেন্টি থিটা হবে, ঠিক আছে। কিন্তু আর একটা রশ্মি যখন পড়ছে, ভালো করে দেখো, খেয়াল করো, ইম্পর্টেন্ট খুব, আর একটা রশ্মি যখন পড়ছে সে বেচারা এর সাথে প্যারালাল তো আছে, এই যে এল, এই এলের সাথে প্যারালাল হয়েই এম রশ্মি পড়ছে, এটা প্যারালাল, এটা এম রশ্মি, কিন্তু এটা পড়ে বেটা এইভাবে ছিটকে যাচ্ছে, ঠিক আছে। এর জন্য আমরা যখন অবিলম্ব আঁকবো তখন এইভাবে অবিলম্ব আঁকবো, তো এটা থিটা মানে এটা আলফা, তো এদিকে এটাও আলফা হবে, এটা আলফা হলে এটা আলফা হবে, কিন্তু থিটা থিটা আলফা আলফা একক হবে না, মানে এখানে থিটা নট ইকুয়াল টু আলফা, আমি বলতে চাইছি এটা থিটা নট ইকুয়াল টু আলফা এই ক্ষেত্রে, বুঝতে পারছি। মানে প্রত্যেকটা রশ্মির জন্য আপতন কোণ প্রতিফলন কোণের সমান হবে, কিন্তু সবকটা আপতন কোণ সবকটা প্রতিফলন কোণের সমান হবে না যখন রশ্মিগুলো আলাদা হয়ে যাবে। কখন হয় সেটা? বিক্ষিপ্ত প্রতিফলনে হয়। কখন হয় সেটা? বিক্ষিপ্ত প্রতিফলনে হয়। যেমন এখানে থিটা থিটা আছে, কিন্তু এখানে এটা আলফা আলফা হয়ে যায়, দেখো এটা আলফা 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 আলফা। বোঝাতে পারলাম কি পারলাম না বলো? ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু, ঠিক আছে। তোমরা ভাবো কোনো ব্যাপারই নেই নিয়মিত প্রতিফলন আপতন বিক্ষিপ্ত প্রতিফলনের, বাট হ্যাঁ যখন দেবে না গুলিয়ে যাবে। আর মনে রাখবে প্রতিফলন মাত্রই কিন্তু সেখানে যে ল অফ রিফ্লেকশন ফলো করবে, ঠিক আছে। কারণ দেখো এর অ্যাঙ্গেল, এর অবিলম্ব যে সমতলে তৈরি হচ্ছে এর অবিলম্ব সেই সমতলে তৈরি হবে না। হ্যাঁ তোমরা বললে স্যার আপনি তো অ্যাকচুয়াল ফিগারটাতে একই দেখিয়েছি ওটা তোমাদের বোঝানোর জন্য, বাট যেটা বলেছি ওটা মনে রাখবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? একটু বড় করে একটা জিনিস তোমাদের দেখাই, চলো, তাহলে বেটার বুঝতে পারবে। ধরো এইটা একটা মানে তোমাদের ঠিকঠাক তল নয়, মানে হ্যাঁকা ব্যাকা তল, ঠিক আছে। এই তলে কী ঘটবে? বিক্ষিপ্ত প্রতিফলন ঘটবে। তো আমি যদি একটা রশ্মিকে এই জায়গায় ফেলি, সে এদিকে ছিটকে যাবে। কোন দিকে ছিটকে যাবে? এদিকে ছিটকে গেল, ঠিক আছে। এবার আমি আর একটা রশ্মিকে ফেলছি এখানে, এই কালি দিয়ে করছি, আমি আরেকটা রশ্মিকে, সেও কিন্তু এই আপতিত রশ্মির সঙ্গে সমান্তরাল থাকবে। এই রশ্মির সমান্তরাল, দেখো এটা আর এটা একে অপরের সমান্তরাল, কিন্তু এ কোন দিকে যাবে বলো তো? এ ধরো এইদিকে গেল, ঠিক আছে, এ এদিকে গেল আর এ গেছে এইদিকে, ঠিক আছে। এ গেছে কোন দিকে? এ গেছে এইদিকে, এইদিকে গেছে। এবার দুটোর যদি অবিলম্ব আঁকি, তো অবিলম্ব কী করে আঁকবো আমি? অবিলম্ব আমার এর সাপেক্ষে এইভাবে একটা দাগ টানবো আমি, তার উপর অবিলম্ব এরকম আসবে। আর এর সাপেক্ষে অবিলম্ব আমি এরকম আঁকবো, তার এরকমও আঁকবো না, মানে অনেকটা এরকম আঁকবো, আর তার রেসপেক্টে দাগটা এরকম আসবে। এইটা হচ্ছে অবিলম্ব। এখানে আমার থিটা তৈরি হলে, এখানে আমার থিটা তৈরি হলে এখানে আমার থিটা তৈরি হবে, কিন্তু এইটা খেয়াল করো, এটা তোমাদের একটু আরেকবার এঁকে দিই, এটা তোমাদের আমি যদি একটু বড় করে আরেকবার এঁকে দিই, এই লাইনটাকে একটু তোমাদের লম্বা করে দিচ্ছি, ঠিক আছে। এই অবিলম্বটাকে একটু লম্বা করে দিলাম। এই জায়গায় যদি তোমাদের আলফা তৈরি হয়, এখানে আমার আলফা তৈরি হবে, এই আলফা সমান হবে, এই থিটা সমান হবে, কিন্তু এই থিটা এই আলফা সমান হবে না। বুঝতে পারছি আমি? এটা বিক্ষিপ্ত প্রতিফলনে হয়। কারণ কি? প্রত্যেকটা অবিলম্বের যে তল সেটা আলাদা আলাদা হয়। যখন এটা এরমভাবে রয়েছে, এটা এইভাবে রয়েছে, এখানে যদি অবিলম্ব আঁকে তাহলে এটা এরমভাবে থাকবে, এখানে আঁকলে এইভাবে থাকবে, এখানে আঁকলে এইভাবে থাকবে, এখানে আঁকলে সেটা এইভাবে থাকবে, এর ওপর অবিলম্ব দাঁড়াবে, এর ওপর অবিলম্ব, এর ওপর অবিলম্ব, এর ওপর অবিলম্ব, অর্থাৎ প্রত্যেকটা অবিলম্ব আলাদা আলাদা হবে। এই অবিলম্বের বেসিসে যেহেতু আপতন কোণ প্রতিফলন কোণ তৈরি হয়, সো আপতন কোণ প্রতিফলন কোণ প্রত্যেকটা রশ্মির জন্য ইকুয়াল হবে। যেমন এল রশ্মির ক্ষেত্রে থিটা হবে, এম রশ্মির ক্ষেত্রে আলফা হবে, অন্য একটা হাঁকলে সেটা বিটা হয়ে যাবে, আর একটা হাঁকলে গামা হবে, কিন্তু গামা আলফা থিটা এক হবে না, এইটাই বলতে চাইছি। যদিও এল এম এন যেগুলো আপতিত হচ্ছে তারা সব সমান্তরাল হবে। বোঝাতে পারছি আমি? ব্যাপক ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু। হতে পারে তোমাদের কাছে মনে হতে পারে এর কোনো কনসেপ্টই না স্যার, যখন পরীক্ষায় পড়বে না আর যখন ভাবতে বসবে আর যখন তাই যখন 2 মিনিট নষ্ট হবে তখন মনে হবে হ্যাঁ স্যার কনসেপ্ট, মানে ভুগলে না ভুগলে বোঝা যায় না আসলে। চলো পরেরটায়। নেক্সট প্রশ্ন তোমাদের সামনে রাখা হয়েছে, বলেছে সূর্যের সামনে একটি অবতল দর্পণ এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে সূর্যের রশ্মিগুলি দর্পণের প্রধান অক্ষে 5 মিটার দূরে একটি মিলিত হয়, ঠিক আছে। দর্পণের প্রধান অক্ষে 5 মিটার দূরে একটি মিলিত হয়। দেখো সূর্য থেকে আসা কোনো রশ্মি 5 মিটার দূরত্বে মিলিত হচ্ছে, তার মানে সূর্য থেকে আসছে, তার মানে ইনফিনিটি থেকে আসছে, অনেক দূর থেকে আসছে। খুব ইম্পর্টেন্ট জিনিস, সূর্য তো কাছে নয়, অনেক দূরে, তার মানে এটা আমরা ধরে নেবো এটা ইনফিনিটি বা অসীম থেকে আসছে। তো অসীম থেকে কোনো আসা জিনিস, তার থেকে আসা কোনো জিনিস যেখানে মিলিত হয়,
ইনফিনিটি থেকে আসলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? ফোকাসে তৈরি হয়। তার মানে 5 মিটার দূরত্বে ফোকাস আছে, এটাকে ডাইরেক্ট না দিয়ে ঘুরিয়ে বলেছে, ঠিক আছে? সেই 5 মিটার হচ্ছে ফোকাস ডিস্ট্যান্স। আর দেখো অবতল দর্পণ বলেছে, তার মানে ধরে নেবো এফ হচ্ছে আমাদের নেগেটিভ হবে, -5 হবে। নেক্সট বলছে একটি 3 মিটার লম্বা মোমবাতিকে রাখা হয়েছে প্রধান অক্ষে এত মিটার দূরত্বে, তার মানে ইউ মানে বস্তু দূরত্ব হচ্ছে আমাদের 10 মিটার। তোমাদের বলেছে প্রতি মোমবাতির প্রতিচ্ছবি কত দূরে স্থাপিত হবে? কিছুই নয়, 1/v + 1/u = 1/f আমরা করব, কিন্তু এটা বার করতে গেলে তোমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার রাখলে তবে তোমাদের বেরোবে। তো 1/v -10 = তোমাদের 1/5 এবং মাইনাস এটা ওদিকে চলে যাবে প্লাস হয়ে, এদিকে চলে যাবে তোমাদের প্লাস হয়ে +10, ঠিক আছে? ওকে, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো 10, তো 2 আর 1 তার মানে -1, তার মানে 10। তো ভি এর ভ্যালু কী হচ্ছে? -10। তো কারেক্ট অ্যান্সার উইল বি -10, বাট এখানে শুধু 10ই আছে, তো 10ই আমরা অ্যান্সার করবো। যদি -10 অ্যান্সার থাকতো আর যদি +10 থাকতো তো +10 অ্যান্সার হতো না, -10 অ্যান্সার হতো, বাট এখানে শুধু 10 আছে, তো 10ই অ্যান্সার হবে, ঠিক আছে? পরেরটা চলো। দেখো আজকে তোমাদের দর্পণ যা আছে মোটামুটি সব শেষ করেই দিচ্ছি। পরের দিন তোমাদের যে ক্লাস আসবে তাতে লেন্সের ক্লাস আসবে, মানে রিফ্র্যাকশন, অর্থাৎ প্রতিসরণের উপর ক্লাস আসবে। আর প্রতিসরণ মানেই রিফ্র্যাকশন, এটা রিফ্লেকশনের উপর ক্লাস চলছে। তো দর্পণ সব আসছে। অবতল দর্পণের ফোকাল দৈর্ঘ্য তোমাদের 10 সেমি, ঠিক আছে? তো এফ আমাদের কত? -10। আর যদি দর্পণ থেকে গঠিত প্রতিচ্ছবির দূরত্ব বস্তু দূরত্বের 4 গুণ হয়, মানে ইউ এর মান তোমাদের বলেছে ভি এর মান তোমাদের বলেছে 4u, ভি এর মান তোমাদের কি বলেছে? 4u, ঠিক আছে? তো বলেছে বস্তু দূরত্ব কত হবে? ভি এর মান তোমাদের কি বলেছে? 4u, ঠিক আছে? ইম্পর্ট্যান্ট। আর ইউ এর মান তোমাদের কি বলেছে? ইউ, তো ইউটা আমরা নেগেটিভ ধরে নেবো, ওকে? আচ্ছা, ইউ যদি নেগেটিভ ধরি তাহলে ভিও আমাদের অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি আমাদের নেগেটিভ হয়ে যাবে। ইউ আমাদের নেগেটিভ কেন? কারণ ইউ তো অলওয়েজ নেগেটিভ, তো ভিও আমাদের কী হচ্ছে? নেগেটিভ। তার মানে এটা বেসিক্যালি সৎ প্রতিবিম্ব দেবে। তোমাদের যদি এই কোশ্চেন দিয়ে জিজ্ঞেস করতো এটা কোন প্রতিবিম্ব হবে, আমার গ্যারান্টি দিয়ে বলতে হবে এটা সৎ প্রতিবিম্ব হবে, কারণ ইউ আমাদের নেগেটিভ আর ভি তো আমাদের নেগেটিভই হবে, 4u মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? চলো করা যাক। 1/v + 1/u = 1/f, এটাও তোমাদের রেলে পরীক্ষায় পড়া, ডেট দিতে ভুলে গেছি, বা যিনি টাইপ করেছেন উনি ভুলে গেছেন। তো বস্তু দূরত্ব জিজ্ঞেস করেছে, তো ভি এর মান তোমাদের কী হবে? যে কোনো একটা তোমাদের বের করতেই হবে, 4u, ঠিক আছে, মাইনাস তোমাদের ইউ = তোমাদের 1/10, ঠিক আছে? এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি 4u যাচ্ছে আমাদের, এটা আমাদের থাকছে হচ্ছে u -4, মানে 1 - 4, সরি 1 - 4 = আমাদের -1/10। এখান থেকে কী পাচ্ছি আমরা? -5/4u = আমরা পাচ্ছি -1/10, ঠিক আছে? মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তো আমাদের এখানে ইউ এর যে মান আসছে এটাকে দিয়ে কাটলে হচ্ছে তোমাদের 1.5, আচ্ছা চলো ডাইরেক্ট করি আমরা, 50 ইউ এর যে মান আসছে এখানে আমাদের, ইউ এর মান আমাদের কী আসছে? 5/40। ইউ এর মান ওদিকে গেলে কী হচ্ছে? 5/40, কারেক্ট? তো 5/40 তোমাদের এর মানটা তোমাকে বার করতে হবে, ওকে? সরি 5/40 নয়, 50/4, কারণ 10 ওদিকে চলে যাবে, ইউ ওদিকে চলে যাবে, তো আমি উল্টো লিখেছিলাম। তো এটা হচ্ছে 25/2 তোমাদের আসছে, 25/2 মানে 12.5 সেমি। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে? দেখো আগে আমরা নেগেটিভ ধরে নিয়েছিলাম, ওই জন্য ইউ কিন্তু নিউট্রালে বেরিয়েছে, ঠিক আছে? যখন কোনো প্রশ্নে দেওয়া থাকবে না তখন আমরা ধরি না, কিন্তু এখানে তো দেওয়া থাকতেই হবে, নইলে এটা না ধরলে আমরা এটা বের করতে পারবো না, কারণ ইউ ফর্মেটই সব বেরোবে, ওই জন্য আমরা এখানে বাধ্য হয়ে মান ধরে নিতে হয়েছিল, মানে সাইন ধরে নিতে হয়েছিল। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা চলো। আচ্ছা 71 দাগের প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 0.5, তার মানে এফ এর দৈর্ঘ্য হচ্ছে 0.5। দেখো পয়েন্ট এসে গেছে, সে একটুখানি বুদ্ধি দিয়ে কাজ করবে, তাহলে কিন্তু খিচুড়ি বাকি যাবে। তো এফ হচ্ছে আমাদের 0.5 এবং এফ আমাদের নেগেটিভে হয়, তাহলে 1/2, কিন্তু এটা আমাদের নেগেটিভে হবে, ঠিক আছে? আর বস্তু দূরত্ব ইউ আমাদের বলেছে 0.6, দেখো 0.6 হবে, নেগেটিভে হবে, তার মানে 6/10 আমাদের হচ্ছে, 6/10 মানে কত? আচ্ছা এটাকে 6/10ই রাখো, কারণ 2 আছে না, তো সুবিধা হবে আমাদের, 2 আর 10, ঠিক আছে, ক্যালকুলেট করতে সুবিধা হবে, তো মাইনাস। তো বিবর্ধন কী হবে আমাদের জিজ্ঞেস করেছে। দেখো একটা জিনিস ভালো করে দেখো, আমরা কি করছি, আমাদের ফোকাস দৈর্ঘ্য আছে, ঠিক আছে,
পয়েন্ট টু বি নোটে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। আমরা কি করছি, আমরা ফোকাস দৈর্ঘ্য আছে, ভালো করে খেয়াল করো, ফোকাস দৈর্ঘ্য আছে, খেয়াল করো ফোকাস দৈর্ঘ্য আছে, ঠিক আছে। ফোকাস দৈর্ঘ্যের থেকে, পয়েন্ট টু বি নোটেড, ফোকাস দৈর্ঘ্যের থেকে বেশি দূরত্বে আমরা বস্তুকে রাখছি। কত দূরত্বে, দেখো এইটা যদি আমাদের পি হয়, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, এই হচ্ছে আমাদের অবতল দর্পণ। এটা যদি পি হয়, এটা যদি এফ হয়, এই ডিস্ট্যান্সটা হচ্ছে আমাদের 0.5। আর তার থেকে বেশি দূরত্বে মানে সি আর এফের মাঝখানে 0.6 দূরত্বে আমরা বস্তুকে রাখছি। আর এখানে যখন আমরা বস্তুকে রাখি তখন এটা একটা সৎ এবং বড় প্রতিবিম্ব আমাদের দেয়, সৎ এবং বড় দেয়, ঠিক আছে, ক্লিয়ার। সৎ এবং বড় প্রতিবিম্ব দেবে, তার মানে খেয়াল করো এটা তো অ্যান্সার হবে না, কারণ বড় প্রতিবিম্ব দেবে মানে গ্রেটার দ্যান 1 হতে হবে অ্যান্সার। বড় প্রতিবিম্ব দেবে মানে গ্রেটার দ্যান 1 হতে হবে অ্যান্সার, ঠিক আছে। এটাও আমাদের অ্যান্সার হবে না, কারণ এটা গ্রেটার দ্যান 1 নয়, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে, দেখো -5 অ্যান্সার হবে, কারণ সৎ, তো সদের জন্য -5 আর 5 একের থেকে বড়, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সারই নয়। তার মানে আমরা এখানে উইদাউট এনি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ছাড়াই আমরা কিন্তু অ্যান্সার দিতে পারি, ঠিক আছে। এবার যদি তোমরা কেউ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখে নিতে চাও, তাও তোমরা দেখে নিতে পারো। দেখো আমরা এখানে কিছু নয়, একটু জায়গা লাগবে আমার, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। আচ্ছা এইটাকে, আচ্ছা চলো এখানেই করে দিচ্ছি। তো 1/v, আমাদের কত, তো সেটাই তো বার করতে হবে আমাদের। তো v 1/u কতটা করতে হবে তা ভাবো, আর অপশান টেস্ট দিয়ে করলে কত তাড়াতাড়ি হচ্ছে দেখো। এরকম অপশান থাকলে তবে সম্ভব, এবং অপশান উল্টোপাল্টা দিলে তখন তো এক্সামিনার তো ইচ্ছা করে তোমাদের দিচ্ছে, ব্যাপারটা হচ্ছে এইটা। ওকে, তো 1/u আমাদের কত, দেখো -6/10, তার মানে 10/6। কেন 10/6, কেন 1/u চেয়েছে না, ইউ এর মান যদি এটা হয় তাহলে উল্টে যাবে, ইকুয়াল টু আমাদের কী হবে, এটা দেখো 1/2, কিন্তু এটা কী হবে 2 হবে, অনলি কী হবে, অনলি 2 হবে, মাইনাসে থাকবে। তো 1/v এর মান কী হবে, -2 প্লাস 10/6। এখান থেকে আমরা কী পাচ্ছি, 6 পাচ্ছি, মানে 6 দুগুণে 12 প্লাস আমাদের 10 হচ্ছে, এটাকে একটু সরিয়ে দিচ্ছি আমি, বাট অ্যান্সার তো বার করে দিয়েছি। এখান থেকে আমরা কী পাচ্ছি 6, আচ্ছা এদিকে আমি আর নিয়ে যাচ্ছি না, এটাকে নিচেই লিখে দিচ্ছি, কেমন, জাস্ট এ মিনিট, আমি নিচেই লিখে দিচ্ছি এটাকে। এখানে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি 2 -2/6, এটা আমরা পাচ্ছি। এটা হচ্ছে 1/v এর ভ্যালু হচ্ছে -2/6, ঠিক আছে। তো v এর মান কী হবে তোমাদের, -6/2 হবে, -6/2 মানে কি -3 হবে। তো v এর মান -3 পেয়েছি। ম্যাগনিফিকেশান ইকুয়াল টু আমরা কী জানি, ম্যাগনিফিকেশান ইকুয়াল টু জানি আমরা -v/u, ঠিক আছে। তো -3 মানে 3, আর ইউ এর মান কত ছিল আমাদের, ইউ এর মান ছিল আমাদের -3 মানে 3, ইয়েস। আর ইউ এর মান কত ছিল আমাদের, -0.6 মানে 6/10 ছিল আমাদের, ঠিক আছে। তো এটা কাটলে আমাদের 2 হচ্ছে, সেই 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5 হচ্ছে, তো 1/5, তো 5 উপরে যাবে, তো -5 আমাদের অ্যান্সার আসছে। এটাকে ক্যালকুলেট করে নিলে এটাই তোমরা অ্যান্সার পাবে, ঠিক আছে, -5 দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখো কতভাবে অঙ্কটাকে করতে হচ্ছে, অর্থাৎ প্রথমে এই একটা ধাপ, তারপরে এই একটা ধাপ, ঠিক আছে, দুটোভাবে করতে হচ্ছে, করার পরে আমরা অ্যান্সার পাবো, ঠিক আছে। কিন্তু আমরা যদি ডাইরেক্ট ক্যালকুলেশন করি, ডাইরেক্ট অ্যান্সারও আমরা পেতে পারবো। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। বেশিরভাগ কিন্তু তোমাদের আগে ম্যাথ ছিল আজকে, ঠিক আছে, বেশিরভাগ নিউমেরিক্যাল ছিল। বলেছে 2.5 সেমি উচ্চতা বিশিষ্ট একটা বস্তু অবতল লেন্সের, আচ্ছা লেন্স বলে দিয়েছে, লেন্সের প্রধান অক্ষে দেখো 16 সেমি ফোকাস দৈর্ঘ্যে আছে, ঠিক আছে, লেন্স বলেছে। অবতল লেন্স মানে কি, অবতল লেন্স মানে হচ্ছে, অবতল লেন্স কেমন হয় আমরা জানি, অবতল লেন্স এইরকম হয়, এরকম হয় অবতল লেন্স। আর আমরা জানি যে উত্তল লেন্সে সৎ অসৎ সব টাইপের তৈরি হয়, কিন্তু অবতল লেন্সে কিন্তু সৎ অসৎ সব টাইপের কিন্তু তৈরি হয়, ঠিক আছে। অবতল লেন্সে কেমন তৈরি হয়, অবতল লেন্সে আমাদের অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, সৎ প্রতিবিম্ব অবতল লেন্সে পাওয়াই যায় না। আর অসৎ প্রতিবিম্বের জন্য আমরা কী জানি, ম্যাগনিফিকেশান আমাদের পজিটিভ হয়। আরেকটা জিনিস আমরা জানি যে অসৎ প্রতিবিম্ব এখানে তৈরি হয়, এবং কেমন অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, ছোট অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। তার মানে এখানে যে ভ্যালু আসবে সেটা <1 আসবে, ঠিক আছে। এখানে যে ভ্যালু আসবে, এক্সের মান আসবে, এক্স বেরোলো, এক্স আমাদের <1 আসবে। তো কোনটায় দেখো <1 আছে, <1 তো এখানে একটাও নেই দেখতে পাচ্ছি। ও আচ্ছা, ভালো করে দেখো, এখানে প্রতিছবির উচ্চতা জিজ্ঞেস করেছে, অর্থাৎ র ফরম্যাট জিজ্ঞেস করেছে, এখানে তো ম্যাগনিফিকেশান জিজ্ঞেস করেনি, ঠিক আছে। সো তাহলে তোমাদের <1 হতো, তো এটা নিয়ে অত মাথা ঘামিয়ে লাভ নেই, আমাদের পুরো অঙ্কটাই করতে হবে, ঠিক আছে। দেখো আমরা এখানে ফর্মুলা ইউজ করবো, দেখো অবতল লেন্স আছে, ঠিক আছে, অবতল লেন্স। আর আমরা কি জানি, অবতল লেন্সের ক্ষেত্রে আমাদের যে তোমাদের এফ হয়, সেটা আমাদের কিন্তু ডান দিকে থাকে না, বাম দিকে থাকে, ঠিক আছে। লেন্স আর দর্পণ গুলিয়ে ফেললে হবে না, আমি তো দর্পণ করাচ্ছি, অনেকে গুলিয়ে ফেলবে আমি জানি। অবতল লেন্সে দেখো এই দিকে থাকে
ফোকাস কোন দিকে থাকে? এই দিকে থাকে ফোকাস, ঠিক আছে, ফোকাস এই দিকে থাকে, কারণ মনে হয় যেন এখানে মিলিত হচ্ছে, তো ফোকাস এই দিকে থাকবে। ওকে, তো ফোকাস এইখানে থাকে, অর্থাৎ লেফট সাইডে থাকে। তো লেফট সাইডে থাকলে ফোকাস কেমন হবে? নেগেটিভ আসবে। এখানে আমাদের ফোকাস যে 16 সেন্টিমিটার সেটা আমাদের নেগেটিভ আসবে, দেখানো দেখো 16 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বলেছে। আচ্ছা, এবার দেখো দূরত্ব, এত সময় দূরত্ব ইউ তো আমাদের অলওয়েজ নেগেটিভই আসে। আমরা ফর্মুলা কী জানি? 1/v মাইনাস 1/u, কারণ এটা লেন্স ফর্মুলা। লেন্স ফর্মুলায় প্লাসের জায়গায় নেগেটিভ থাকে, মিররে আমাদের প্লাস থাকে, এখানে নেগেটিভ থাকে। তো 1/v এর ভ্যালু কী হবে? মাইনাস মাইনাস 24 মানে প্লাস 24 হয়ে যাবে, ঠিক আছে, ইকুয়াল টু আমাদের কী হচ্ছে? -1/16 থাকবে। এটা যদি এদিকে যায় তো -24 হয়ে এদিকে যাবে, ঠিক আছে, তো এটাকে আমি তুলিয়ে দিচ্ছি। বেসিক্যালি 1/v ইকুয়াল টু এইটা আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের 48 আসবে, ঠিক আছে। তোমাদের 3×3=48 আর 2, 3 আর 2 মানে এখানে হচ্ছে 5, কারণ যোগ হবে, তাই না? তো -5/48 তোমাদের হবে। এটা হচ্ছে ভি এর মান, 1/v এর মান। তো ভি এর মান কী হবে আমাদের? -48/5 আসবে, এটা আমাদের আসবে। ক্লিয়ার অর নট? এবার একটা জিনিস দেখো, একটু কালি চেঞ্জ করলাম। এবার একটা জিনিস দেখো, সেখানে আমাদের কী বলেছে? উচ্চতা কী হবে? দেখো আমরা জানি ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, এটা হচ্ছে আমাদের ম্যাগনিফিকেশনের একটা ফর্মুলা। আর ম্যাগনিফিকেশনের ফর্মুলায়, লেন্সের ম্যাগনিফিকেশনের ফর্মুলায় কিন্তু কোনোটাতেই কোনো নেগেটিভ নেই। তো ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট ইকুয়াল টু v/u, এখানে নেগেটিভ থাকতো মিররে, কিন্তু এখানে কোনো নেগেটিভ নেই, নেগেটিভ এই জায়গায় আছে লেন্সে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? ইমেজ হাইট আমাদের বার করতে বলেছে, অবজেক্ট হাইট আমাদের দেওয়া আছে কত? 2.5। 2.5 কোথায় আছে? এই যে আমাদের গিভেন আছে। লেন্সের জিনিস আমি কালকে করাবো বা পরের দিন করাবো তোমাদের, কালকে হয়তো ক্লাস নাও আসতে পারে, কারণ কালকে আমি থাকবো না। তো v/u, ভি এর ভ্যালু কী হচ্ছে তোমাদের? ভি এর ভ্যালু হচ্ছে 48/5, ভি এর ভ্যালু হচ্ছে তোমাদের 48/5, ঠিক আছে। যেমন দেখতে পাচ্ছ এটা নেগেটিভে আছে। তো ইউ এর মান কী হচ্ছে তোমাদের? -24, এই দুটো আমাদের কেটে বেরিয়ে যাবে, এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে তোমাদের 2। তো বেসিক্যালি এটা কি আসছে? IH এর ভ্যালু আমাদের আসছে 2/5 ইন্টু 2.5, তো আমাদের এইটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 0.5, তো আমাদের 5 দুগুণে 10 মানে 1। তো কারেক্ট অ্যান্সারটা তোমাদের 1 সেমি হবে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ওকে, লেন্সের জিনিস আমি এখন আলোচনা করিনি, না করি তোমাদের বললাম, কিন্তু দেখো সামনে পরীক্ষা, তোমাদের মাথাতে এটা ঢুকে যাওয়া কথা। এখন যদি বলো লেন্স বুঝিয়ে করাতে হয় তো গন্ডগোল, তাহলে পরীক্ষার জন্য তোমার প্রিপারেশনই নাওনি, ঠিক আছে। তো এইটা আমাদের অ্যান্সার হবে সোজা কথা বলতে। চলো নেক্সট পরেরটাতে কি বলেছে দেখো, বলেছে যে একটি প্রতিচ্ছবি বিবর্ধন 1.5 দূরে হলে প্রতিচ্ছবিটি কোথায়? দেখো সব দর্পণ বলেছে, তো আমরা দর্পণই কনসিডার করবো। আমি দেখতে পাচ্ছিলাম যে লেন্স টেন্স কিছু বলেছে কেন, বলেনি, তো দর্পণই বলেছে। বিবর্ধন 1.5, দ্যাট মিনস এটা কিন্তু একটা অসৎ প্রতিবিম্ব। আর অসৎ প্রতিবিম্ব অলওয়েজ দর্পণের কোথাও উৎপন্ন হয়? পিছনে উৎপন্ন হয়। তো সামনেগুলো তো আগে ফার্স্ট কাটো। দ্বিতীয় কথা, অসৎ প্রতিবিম্ব কিন্তু বড় হয়, ঠিক আছে, কিন্তু বড় হয়, কিন্তু এখানে দেখো সেসব কিছু বলেনি। তো ডেফিনেটলি দেখি দুটো অপশান কী আছে, এত সেমি এত সেমি, তো পিছনেই উৎপন্ন হবে। তো চলো আমাদের করে নিতে হবে। দেখো 1.5 0.2 মিনিটে বস্তু দূরত্ব এইটা, তার মানে 1.5 বেরিয়েছে। আমরা জানি -v/u করলে বেরিয়ে যায়, ঠিক আছে। তো 1.5 ইকুয়াল টু আমাদের -v মাইনাস আমাদের ভি, ভি কত আমাদের? ভি তো আমাদের এখানে জানা নেই, আর সেটাই তো বার করতে বলেছে। তো -v, ইউ কত আমাদের? -30, কারণ আমরা জানি ইউ অলওয়েজ মাইনাস হয়। তো মাইনাস মাইনাস কেটে গেল, তো এটা আমাদের এদিকে আসবে, এখান থেকে শূন্য তুলে দাও, এদিকে 10 দিয়ে এটাকে কেটে 3 করে দাও, 3 15 45। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? 45 সেন্টিমিটার, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন 75। নেক্সট যে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমাদের লেন্সের আসবে, বাট আজকে নয় সেটা। 1.2 সেন্টিমিটার উচ্চতা আছে, 30 সেমি দূরে অবতল দর্পণের সামনে, যার ফোকাস দৈর্ঘ্য এত। তো ইউ হচ্ছে আমাদের -30। দেখো পরীক্ষার সময় কিন্তু অত ভাবলে চলবে না, এটা আমি যেমন লিখছি টানা লিখতে হবে। প্রতিচ্ছবি তোমাদের 60 মিটার দূরে অবস্থান করছে, তো এটা কিছুই দরকার নেই এখানে। প্রতিচ্ছবি তোমাদের বলে যে ভি এর ভ্যালু তোমাদের বলে দিয়েছে 60, তোমাদের বার করতে বলেছে প্রতিচ্ছবির উচ্চতা কী হবে। তো আমরা জানি ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, সেটা ইকুয়াল টু কী হয়? মাইনাস, যেহেতু এখানে দর্পণ বলেছে তো -v/u। তো ইমেজ হাইট আমাদের দেওয়া নেই, বার করতে হবে। অবজেক্ট হাইট আমাদের দেওয়া আছে 1.2, ভি এর মান আমাদের দেওয়া আছে। দেখো প্রতিচ্ছবি, এক মিনিট, প্রতিচ্ছবি কি আমাদের মাইনাস হবে না প্লাস হবে? এটা একটু বোঝার দরকার। দেখে নিই, আমি তো মাইনাস দুম করে লিখে দিয়েছি, খেয়াল না করি, একবার দেখে নিই। দেখো 30 সেমি দূরে অবতল দর্পণের আছে, 30 সেমি দূরে আছে, তার মানে খেয়াল করো ভালো করে, ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো। ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 20। দেখো এই ভিটা কী সেটা তোমাকে বুঝতে হবে, নাহলে তুমি অ্যান্সার করতে পারবে না।
এটা হচ্ছে তোমাদের অবতল দর্পণ, এটা হচ্ছে তোমাদের পি, এটা হচ্ছে তোমাদের এফ, আর এইটা হচ্ছে তোমাদের সি। তো এইটা এখান থেকে এইটুকু ডিস্ট্যান্স যেটা, সেটা এখানে কত বলেছে, সেটা এখানে বলেছে তোমাদের কত 20 সেমি। আচ্ছা 20 সেমি বলেছে, আর 20 দ্বিগুণ হয় তোমাদের 40, যেখানে সি অবস্থান করছে। তাহলে এইটা হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে আমাদের 40, এর মাঝখানে আমাদের 30 পাবো। তার মানে খেয়াল করো আমাদের 30 সেমিতে বস্তু রয়েছে, মানে বস্তুকে বসানো হয়েছে এফ আর সি এর মাঝখানে। এফ আর সি এর মাঝখানে আমরা যখন বস্তুকে বসাই তখন আমরা সৎ প্রতিবিম্ব পাই। আর সৎ প্রতিবিম্বের যে বস্তু দূরত্ব নেগেটিভ হয়, কারণ সৎ প্রতিবিম্ব কোন দিকে উৎপন্ন হয়, বাম দিকে উৎপন্ন হয়। দ্যাট মিনস এটা আমাদের -60 যাবে। আর এখানে আমি যে দুম করে 60 লিখেছিলাম মাইনাস দিয়ে, সেটা ঠিকই লিখেছিলাম। আর ইউ এর মান কী যাবে আমাদের, ইউ এর মান আমাদের কী যাবে, ইউ এর মান আমাদের হচ্ছে -30 যাবে। ঠিক আছে, এই মাইনাস কেটে গেলে ভেতরের মাইনাস কাটবে না, তো -2 এখানে আসবে। ঠিক আছে, -2। তো ইমেজ হাইট আমাদের দাঁড়াবে -2.4। দ্যাট মিনস ফার্স্ট অপশান উইল বি কারেক্ট। এগুলো একটাও আমাদের অপশানে আসবে না, দিস উইল বি দ্য কারেক্ট অপশান। ঠিক আছে, ওকে। এই 75টা প্রশ্ন তোমাদের ছিল, এগুলো প্র্যাকটিস করলেও তোমাদের 99.98% কোশ্চেন তোমরা পারবে। কারণ এর মধ্যে আমি খালি কোশ্চেন সলভই করাইনি, কেন করিয়েছি, কী জন্য মাইনাস, সব বলেছি। ইভেন কনসেপ্টও বুঝিয়েছি যখন দেখেছি কনসেপ্ট কঠিন। যেমন ওই যে তোমাদের নিয়মিত প্রতিফলন বিকৃত প্রতিফলন, দেখো দুবার এঁকে বোঝালাম যে কেন ওখানে ল অফ রিফ্লেকশন কাজ করছে। ঠিক আছে, ক্লিয়ার। তো এর পিডিএফ তোমরা কোথায় পাবে, অ্যাপে পাবে। চেষ্টা করবো টেলিগ্রামে দেওয়া, যদি টেলিগ্রামে না থাকে তো অ্যাপে তো গ্যারেন্টি তোমরা পাবে। অ্যাপ ডাউনলোড করো, যদি অ্যাপের লিঙ্ক না পাও WB এক্সাম পোর্টাল বলে সার্চ করো। আর অ্যাপের লিঙ্ক তোমাদের ফার্স্ট কমেন্টেও দেওয়া আছে, এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের ডাইরেক্ট অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। যদি তাও না পাও 8670838797 এই নাম্বারে তোমরা কল করো। কল না করলেও চলবে, হোয়াটসঅ্যাপ করলেই চলবে। হোয়াটসঅ্যাপ করলে তোমরা এই নাম্বার থেকে কিন্তু আমাদের পেড ক্লাস ডিটেলস, আমাদের অ্যাপের লিঙ্ক সবই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এই ধরনের কোশ্চেন্স আমরা আরও সলভ করাচ্ছি আমাদের পেড মক টেস্টে। ওকে, থ্যাংক ইউ।